বিলিয়ার্ডসের এই টেবিলটা হলো একটা প্লেন, আর একটা প্লেনের ওপরে যখন একটা বল বা কোনো একটা অবজেক্ট মুভ করে তখন তার পজিশন জেনে নেবার জন্য আমাদের দেখে নিতে হয় যে এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে কতটা মুভমেন্ট হচ্ছে আর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে কতটা মুভমেন্ট হচ্ছে। আর এই ধরনের প্লেনের ওপরে মোশনকে যখন আমরা স্টাডি করি তখন তাকেই আমরা বলে থাকি মোশন ইন টু ডাইমেনশন কিংবা মোশন ইন আ প্লেন। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব মজায় আছো, খুব আনন্দে আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11 ফিজিক্স মোশন ইন আ প্লেনের ওয়ান শট ভিডিও। এর আগের ভিডিওটাতে আমরা মোশন ইন আ প্লেনের ভেক্টরসের অংশটাকে কভার করেছিলাম, আর আমি আশা করছি যে ভেক্টরসের কনসেপ্ট নিশ্চয়ই হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। আর আজকে মোশন ইন আ প্লেনের সব কনসেপ্ট হয়ে যাবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি অ্যাবসলিউটলি ফর ফ্রি only at learnerhub.com. সবাই রেডি তো? লেটস গেট স্টার্টেড। তাহলে বন্ধুরা, এটা তো জানতেই পেরে গেছো যে মোশন ইন আ প্লেন মানে হচ্ছে মোশন ইন টু ডাইমেনশন। মোশন ইন আ স্ট্রেট লাইনের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, এই চ্যাপ্টারটা নিশ্চয়ই পড়েছো। সেখানে আমরা কি দেখতাম যে একটা অবজেক্ট যখন একটা সোজা পথে মুভ করে বা একটা সোজা লাইনে মুভ করে, এখানে আমরা দেখবো যে অবজেক্ট যখন মুভ করছে তখন তার এক্স কোঅর্ডিনেটের সাথে সাথে ওয়াই কোঅর্ডিনেটও চেঞ্জ হচ্ছে। সেটাই হলো মোশন ইন টু ডাইমেনশন কিংবা মোশন ইন আ প্লেন। সুতরাং এই চ্যাপ্টারের ভেতরে আমরা বেসিক্যালি ওই একই কনসেপ্টগুলোকে কভার করব, কিন্তু টু ডাইমেনশনে। যেমন ধরো ডিসপ্লেসমেন্ট ভেক্টর, পজিশন ভেক্টর, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই সব কনসেপ্টগুলোকে আরও একবার দেখে নেব কিন্তু টু ডাইমেনশনে। তাহলে বন্ধুরা, সব থেকে প্রথমে দেখে নেব পজিশন ভেক্টর। নামটা থেকেই বোঝা যাচ্ছে পজিশন ভেক্টর এমন একটা ভেক্টর যে আমাদের একটা অবজেক্টের পজিশনের কথা বলবে। ঠিক ধরে নাও এই বিলিয়ার্ডসের টেবিলটা হচ্ছে আমাদের প্লেন, আর এই টেবিলের ওপরে আমরা একটা অবজেক্টের মোশন দেখছি, আর সেই অবজেক্টটা হলো এই বিলিয়ার্ডসের টেবিলের ওপরে যে বলটা আছে তার মোশন। ঠিক, এবার ধরে নাও এই টেবিলটাতে এটা আমাদের এক্স অ্যাক্সিস আর এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। অ্যাবসলিউটলি কারেক্ট। এইবারে খুব লক্ষ্য করে দেখো, এই বলটা মুভ করছে এই পয়েন্ট P1 থেকে এই পয়েন্ট P2 পর্যন্ত। ঠিক, গ্রেট। এবারে আমি বললাম যে ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সিচুয়েশন যে বলটা P1 থেকে P2 মুভ করছে। আমি যদি বলি যে বলের পজিশন ভেক্টর কি, তাহলে আমাকে এটাও বলতে হবে যে কোন পয়েন্টটাতে আমরা পজিশন ভেক্টরের কথা বলছি। ধরো আমি বললাম যখন এই বলটা পয়েন্ট P1 এ ছিল তখন তার পজিশন ভেক্টর কি ছিল। পজিশন ভেক্টর মানে হচ্ছে ওই পয়েন্ট P1টা এক্স্যাক্টলি কোথায় লোকেটেড উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন। এক্স্যাক্টলি রাইট। তার মানে আমার এই যে P1 পয়েন্টটা, এর পজিশনটা কোথায়, এটা আমি কার রেসপেক্টে বলবো? অরিজিনের রেসপেক্টে। দেখো, অরিজিন থেকে পয়েন্ট P1 কে যে ভেক্টরটা জয়েন করছে সেটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর। এই ক্ষেত্রে সেই ভেক্টরটা হচ্ছে R1। বোঝা গেল ব্যাপারটা? ওকে, এবারে খুব খেয়াল করে দেখো এই R1 ভেক্টরটা এক্স্যাক্টলি কি বলতে চাইছে R1 ভেক্টরটা। যখন এই বলটা খুব স্লো মোশনে, বলের মুভমেন্টটা ইমাজিন করো, যখন এই বলটা P1 পজিশনে ছিল, P1 পজিশন বলতে এর একটা এক্স কোঅর্ডিনেটের ভ্যালু ছিল এক্স্যাক্টলি, লেটস সে সেই ভ্যালুটা ছিল x1। সিমিলারলি P1 পজিশনে যখন এটা ছিল তার একটা ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু ছিল, লেটস সে সেই ভ্যালুটা হচ্ছে y1। সুতরাং আমি বলতে পারি যে আমার এই যে পজিশন ভেক্টর R1, এটাকে আমি কিভাবে লিখতে পারি? x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপ কি হয় এগুলো আগেই বলে ফেলেছি, এগুলো ইউনিট ভেক্টরস অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস। এইসব গল্প আমরা অলরেডি মোশন ইন আ স্ট্রেট লাইনে করেছি, অলরেডি ভেক্টরসের টপিকটাতে করেছি, রাইট? তো সুতরাং এখানে কি বোঝা গেল যে পয়েন্ট P1 যখন আমাদের বলটা রয়েছে তখন তার পজিশন ভেক্টর হচ্ছে R1, যেটাকে আমরা লিখতে পারি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। সিমিলারলি কিছুক্ষণ পরে যখন এই বলটা P2 পয়েন্টে চলে যাচ্ছে তখন তার পজিশন ভেক্টর হয়ে যাচ্ছে R2, যেটাকে আমরা লিখতে পারি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। ঠিক, পজিশন ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার? গ্রেট। এইবারে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কাকে বলছি? ডিসপ্লেসমেন্ট মানে কি হয় আগেই জেনেছি আমরা, যে ইনিশিয়াল আর ফাইনাল এই দুটো ডেস্টিনেশনের মাঝখানের যেটা শর্টেস্ট পাথ সেটা হলো ডিসপ্লেসমেন্ট। এখানে ইনিশিয়াল পজিশন P1, ফাইনাল পজিশন P2, সুতরাং P1 P2 এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা তো হয়ে যাবে তোমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর।
ঠিক, তাহলে এই বিলিয়ার্ডসের বলের ছোট্ট এক্সাম্পলটা থেকে আমরা পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর বুঝে ফেলেছি, কিন্তু এবারে এই জিনিসটাকেই দেখে নেবো ম্যাথামেটিক্যালি। চলো তাহলে দেখে নেওয়া যাক যে বলটা যখন P1 থেকে P2 যাচ্ছে তখন আমাদের পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরদের আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখতে পারি। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা আমাদের পয়েন্ট P1, আর এই P1 থেকে এই বলটা আমাদের মুভ করেছিল পয়েন্ট P2-তে। ঠিক আছে, যদি P1 এর পজিশনের ভেক্টরের কথা বলি তাহলে সেটা হয়ে যাবে R1, P2 এর পজিশনের ভেক্টরের যদি কথা বলি তাহলে সেটা হয়ে যাবে R2। R1 আর R2 কে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখতে পারি, যেহেতু এটা ভেক্টর সেহেতু ওপরে এই ছোট্ট অ্যারোটা আমাদের দিতেই হবে। R1 কে আমরা লিখতে পারি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। ঠিক আছে, তার মানে হলো এই যে R1, এই R1 এর যে x আর y এর যে ভ্যালুটা, মানে এই যে ভ্যালুটা এটা হচ্ছে x1 আর এই যে ভ্যালুটা এটা হচ্ছে y1। ঠিক আছে, এটার মানে হচ্ছে তাই। ঠিক আছে, ইন আ সিমিলার ওয়ে আমরা লিখতে পারি যে R2 হয়ে যাবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। ঠিক, তার মানে এই দুটো আমাদের কি, এই দুটো হলো আমাদের পজিশন ভেক্টরস। এইবারে আমরা কথা বলবো ডিসপ্লেসমেন্ট ভেক্টরের। ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনের যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট, যেটা কিনা হচ্ছে এই P1 P2। ঠিক আছে, সুতরাং এই P1 P2 যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হচ্ছে আমাদের কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কিভাবে বার করব, খুব সিম্পল। কিছুক্ষণের জন্য আমাদেরকে মনে করে নিতে হবে ভেক্টর অ্যালজেব্রা, যেটা আমরা ভেক্টরের টপিকটাতে শিখেছিলাম, যে যদি তোমার কাছে একটা ভেক্টর আছে এরকম R1, তারপরে একটা ভেক্টর রয়েছে P1 P2 এরকমভাবে, এর অ্যারোগুলোতে ফোকাস করতে হবে, আর এদিকে একটা ভেক্টর রয়েছে R2 যার অ্যারোটা এইভাবে। তো সুতরাং ট্রায়াঙ্গল লয়ের হিসেবে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এই যে P1 P2 সেটা হয়ে যাবে R2 মাইনাস R1, এটা হয়ে যাবে R2 মাইনাস R1। কেন, কারণ দেখো এটাকে ট্রায়াঙ্গল লয়ের হিসেবে দেখো, এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা হয়ে যাবে এই ভেক্টরটা, মানে R1 প্লাস P1 P2 ভেক্টর হয়ে যাবে ইকুয়াল টু R2। সুতরাং P1 P2 কি হয়ে যাবে, R2 মাইনাস R1। এইবারে যদি তুমি R2তে এখানে এর ভ্যালুটা পুট করো, এটা হয়ে যাবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস R1, দ্যাট মিন্স মাইনাস x1 i ক্যাপ মাইনাস y1 j ক্যাপ। এবারে আই ক্যাপের কম্পোনেন্টগুলোকে একসাথে লিখতে পারি আমরা, সুতরাং এটাকে আমরা লিখতে পারি x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ। এবারে x2 মাইনাস x1 এটাকে আমরা লিখতেই পারি ডেল্টা x, মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক সেরকমভাবে y2 মাইনাস y1কে আমরা লিখতে পারি ডেল্টা y, তার মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট অ্যালং y অ্যাক্সিস, আর এইটাই হয়ে যাবে আমাদের ডেল্টা r। সুতরাং এই যে ডেল্টা r, এই ডেল্টা rটা কি, এটা হয়ে গেল আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমার মনে হয় এই ডিসকাশনটার পরে ম্যাথামেটিক্যালিও এটা বেশি ক্লিয়ার হয়ে গেল যে পজিশন ভেক্টর কোনটা আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোনটা। তাহলে বন্ধুরা এবারে এই বলটার ক্ষেত্রেই আমরা দেখে নেব এর অ্যাভারেজ ভেলোসিটি কত যখন এই পয়েন্ট P1 থেকে পয়েন্ট P2-তে মুভ করছে। এবারে অ্যাভারেজ ভেলোসিটি জিনিসটা কি হয় আমরা অলরেডি পড়েছি আমাদের মোশন ইন আ স্ট্রেট লাইনে। অ্যাভারেজ ভেলোসিটির মানে হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট, যেটা টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, মানে এটা হচ্ছে রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু টাইম টেকেন। ঠিক, চলে এটাকে ভালোভাবে ম্যাথামেটিক্যালি দেখা যাক। তাহলে এক্ষুনি আমরা যে ডেফিনেশনটা দিলাম অ্যাভারেজ ভেলোসিটির, সেই ডেফিনেশনের অ্যাকর্ডিং হচ্ছে রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু টাইম টেকেন। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট কি সেটাও আমরা দেখেছিলাম। ধরো পয়েন্ট P1 থেকে অবজেক্টটা যখন পয়েন্ট P2-তে যাচ্ছিল, P1 এর পজিশন ভেক্টর R1, P2 এর পজিশন ভেক্টর R2, ডিসপ্লেসমেন্টটা কত ছিল, ডিসপ্লেসমেন্টটা ছিল ডেল্টা r। একটু আগেই তো আমরা বার করেছিলাম ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন, এক্স্যাক্টলি। সুতরাং যদি আমাদের ডিসপ্লেসমেন্টটা ডেল্টা r হয়ে থাকে তাহলে এই ডেফিনেশনের অ্যাকর্ডিং আমাদের অ্যাভারেজ ভেলোসিটি কি হয়ে যাবে, আমাদের অ্যাভারেজ ভেলোসিটি হয়ে যাবে ডেল্টা r ডিভাইডেড বাই ডেল্টা t, রাইট? ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম টেকেন, এক্স্যাক্টলি। আমরা কিছুক্ষণ আগে এই যে ডিসপ্লেসমেন্ট ডেল্টা r, এটাকে আমরা কিভাবে লিখতে পারছিলাম, আমরা লিখছিলাম ডেল্টা x i ক্যাপ প্লাস ডেল্টা y j ক্যাপ ডিভাইডেড বাই ডেল্টা t। এবারে এইটাকে আমরা দুভাগে ভেঙে এইভাবেও লিখতে পারি ডেল্টা x বাই ডেল্টা t i ক্যাপ
প্লাস ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি জে ক্যাপ। ঠিক আছে, এবারে দেখো ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাকে আমরা কি লিখতে পারি? মানে ডেল্টা এক্সটা কি? ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস ডিভাইডেড বাই টাইম। তার মানে এটা হয়ে গেল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস আই ক্যাপ প্লাস ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ। সুতরাং এই যে আমাদের অ্যাভারেজ ভেলোসিটির যে ভেক্টরটা, সেটাকে আমরা ইজিলি এর এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের ফর্মে লিখতে পারি এইভাবে। ওকে, এবারে যদি আমরা কথা বলি ডিরেকশনের, কারণ যখনই আমাদের কাছে ভেক্টরস এসে যায় তখন তাদের ম্যাগনিটিউডের সাথে সাথে ডিরেকশনটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট। ডিরেকশনের যদি আমরা কথা বলি তো আমরা দেখি যে অ্যাভারেজ ভেলোসিটির ডিরেকশন হচ্ছে সেম অ্যাজ দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। তার মানে এটাকে যদি আমরা এই ডায়াগ্রামে দেখি, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের ডিরেকশন ডেল্টা আর, আর আমাদের অ্যাভারেজ ভেলোসিটির ডিরেকশনও এই ডেল্টা আর এর ডিরেকশনেরই দিকে। চলো বন্ধুরা, আমাদের নেক্সট টপিক হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে ভেলোসিটির ভ্যালু অ্যাট আ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম। একটা ইনস্ট্যান্ট অফ টাইমে ভেলোসিটির ভ্যালু কত, এটা আমরা আগেও পড়েছি মোশন ইন আ স্ট্রেট লাইনে, তাই তো? তার মানে এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে যেমন অ্যাভারেজ ভেলোসিটির কথা যখন আমরা বলি তখন আমরা একটা টাইম পিরিয়ডের কথা বলি, যে এতটা টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট হলো, রাইট? তো সেই যে এতটা টাইম, সেই টাইমটাই, সেই ডেল্টা টিটাই যখন জিরো হয়ে যায়, তার মানে ওই যে টাইমের যে ইন্টারভ্যালটা সেটা একটা ইনস্ট্যান্ট অফ টাইম, দ্যাট মিনস ডেল্টা টি ইজ জিরো। প্রথমে টি1 এখানে ছিল, তারপর টি2 এখানে ছিল, রাইট, ইন কেস অফ অ্যাভারেজ ভেলোসিটি। আর টি1 মাইনাস টি2 ছিল ডেল্টা টি। আমি যখন একটা ইনস্ট্যান্টের কথা বলছি তখন এই ডেল্টা টিটা হয়ে যাচ্ছে জিরো। তার মানে অ্যাভারেজ ভেলোসিটির ভ্যালু ওয়েন ডেল্টা টি টেন্ডস টু জিরো, সেটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। উদাহরণ যদি নিতে হয়, ধরে নাও কারের স্পিডোমিটার। যখন গাড়িটা চলে তখন রাস্তার ট্রাফিক কন্ডিশনের হিসেবে আমাদের গাড়ির ভেলোসিটি চেঞ্জ হতে থাকে, কারেক্ট? কখনো খুব, যখন পুরো ফাঁকা রাস্তা আছে, একদম হাইওয়েতে গাড়ি চলছে, তখন প্রচুর স্পিড থাকে। যখন অনেক বেশি ট্রাফিক হয়ে যায় তখন স্পিড কম হয়ে যায়। তার মানে এক একটা ইনস্ট্যান্ট অফ টাইমে আমাদের যে ভেলোসিটি সেটা চেঞ্জ হতে থাকে, রাইট? অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। চলো তাহলে এটাকেও একটু গ্রাফিক্যালি দেখা যাক। এবারে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটাকে দেখে নেবো, বলতে পারো ম্যাথামেটিক্যালিও আর গ্রাফিক্যালিও। এখনই আমরা কি শিখলাম? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বা কিভাবে ডিফাইন করতে পারি? অ্যাভারেজ ভেলোসিটি যেখানে কিনা ডেল্টা টি ইজ টেন্ডিং টু জিরো। তার মানে ম্যাথামেটিক্যালি এটাকে আমরা লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা আর বাই ডেল্টা টি। ঠিক আছে, এই ডেল্টা আর বাই ডেল্টা টি এটা কি? এটা হলো অ্যাভারেজ ভেলোসিটি, মানে রেশিও অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক, এই ডেল্টা টিটাই অ্যাভারেজ ভেলোসিটির কথা তখন বলি যখন একটা টাইম পিরিয়ডের কথা বলছি। সেই টাইম পিরিয়ডটাই যদি টেন্ডিং টু জিরো হয়ে যায়, তার মানে আমি একটা ইনস্ট্যান্ট অফ টাইমের কথা বলছি, তখন সেটা হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ম্যাথামেটিক্সে আমরা সবাই লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস পড়েছি, সেখান থেকে আমরা জানি লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা আর বাই ডেল্টা টি, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ডি আর বাই ডিটি, যাকে আমরা ডেরিভেটিভ বলে থাকি, মানে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম। সেটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট টাইম টি। ঠিক, এইবারে এই যে গ্রাফগুলো বানিয়ে রেখেছে, এগুলোর কি পারপাস? এর পারপাস হলো যখন আমরা ডিরেকশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা বলছি তখন আমরা দেখছি দ্যাট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডিরেকশন কি হয়? ট্যানজেনশিয়াল টু দ্য পাথ অ্যাট দ্য পার্টিকুলার পয়েন্ট and in the direction of motion। এবারে এইটা ট্যানজেনশিয়াল হয়, এটা কিভাবে বুঝবো? এই গ্রাফ দিয়ে। ধরে নাও আমি একটা প্রথম সিচুয়েশন নিলাম যেখানে আমাদের বলটা পয়েন্ট P1 থেকে পয়েন্ট P2-তে মুভ করছে, এটা P1, এটা P2। ঠিক, এটা যদি P1 হয় তাহলে P1 এর পজিশন ভেক্টর হয়ে যাবে R1, সিমিলারলি P2 এর পজিশন ভেক্টর হয়ে যাবে R2, আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি হয়ে যাবে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয়ে যাবে এটা, উইচ ইজ ডেল্টা আর। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আমরা নোটিস করব যে যেমন যেমন এই ডেল্টা আরটা কাছে আসতে থাকবে বা এর ভ্যালুটা যেমন যেমন ছোট হতে থাকবে, মানে টাইম কমে যাচ্ছে, মানে কি এই যে ডিসপ্লেসমেন্টটা P1 থেকে P2, এই P1 পয়েন্ট থেকে P2 পয়েন্ট অবধি যেতে তোমার একটা সময় লাগে, রাইট? মনে করো তোমার ঘর থেকে তুমি স্কুল যাবে, তোমার হয়তো 10 মিনিট সময় লাগে। আমি যদি সেই সময়টাকে 2 মিনিট করে দিই,
তাহলে তুমি সেই 2 মিনিটে ঘর থেকে স্কুল তো পৌঁছতে পারবে না, তুমি 2 মিনিটে আরও কাছের কোনো একটা জায়গা পৌঁছবে। আমি যদি সেই টাইমটাকে আরও কম করে 2 সেকেন্ড করে দিই, 2 সেকেন্ডে হয়তো তুমি নিজের রুম থেকে বাড়ির মেন দরজা অবধি পৌঁছবে। আমি যদি সেই টাইমটাকে 0 করে দিই, তাহলে তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে, কোথাও পৌঁছবে না, রাইট? কারণ আমি একটা ইনস্ট্যান্ট অফ টাইমের কথা বলছি। সিমিলারলি এখানে আমরা দেখব যদি এই পয়েন্ট P1 আর P2টা আরও কাছাকাছি চলে আসে, রাইট? এখানে ডেল্টা আর এর ডিরেকশন এটা, সুতরাং ভি এর ডিরেকশনও এইটাই, কারণ আমরা অলরেডি জেনেছি দ্যাট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডিরেকশনটা কি হয়, ইট ইজ ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ ডেল্টা আর, মানে অ্যাভারেজ ভেলোসিটির ক্ষেত্রে আমরা এটা দেখেছি। সিমিলারলি এইখানে দেখো এই যে ডেল্টা আর, এই ডেল্টা আরটা আরও ছোট হয়ে এলো, কিন্তু তাও এই ক্ষেত্রে ডেল্টা আর এর যা ডিরেকশন আমাদের অ্যাভারেজ ভেলোসিটিরও ডিরেকশনটা তাই, ঠিক? নেক্সট দেখো, এবারে ধরে নাও P1 আর P2টা এত বেশি কাছাকাছি চলে এসেছে যে মানে ওরা একটা পয়েন্টই হয়ে গেছে, তার মানে এখানে আমি একটাই পয়েন্টের কথা বলছি। এই ক্ষেত্রে আমাদের ভেলোসিটি ডিরেকশনটা কি হবে? এই ক্ষেত্রে আমাদের ভেলোসিটি ডিরেকশনটা হয়ে যাবে ট্যানজেনশিয়াল টু দ্য পয়েন্ট, আর এই ভেলোসিটিটাকেই আমরা বলে থাকি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এর আগে যেহেতু আমরা একটা টাইম পিরিয়ডের কথা বলছিলাম, সুতরাং এই যে ভেলোসিটিগুলোর কথা আমরা বলছিলাম এগুলো ছিল অ্যাভারেজ ভেলোসিটি, কিন্তু যখনই আমরা একটা স্পেসিফিক পয়েন্টের কথা বলছি তখন আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা। সুতরাং এখান থেকে আমরা কি শিখলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হয়? ট্যানজেনশিয়াল হয় টু দ্য পাথ অ্যাট দ্য পয়েন্ট, যে পয়েন্টে আমরা কথা বলছি সেই পয়েন্টে ট্যানজেনশিয়াল হয়, অ্যান্ড ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ মোশন, মানে অবজেক্টের মোশনটা যে ডিরেকশনে হচ্ছে সেই ডিরেকশনের দিকে ট্যানজেনশিয়াল টু দ্য পয়েন্ট। আমরা কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটাকেও কম্পোনেন্ট ফর্মে লিখতে পারি? মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটাকে নিজের এক্স আর ওয়াই কম্পোনেন্টে অবশ্যই লিখতে পারি। শুরু করব আমরা এর ডেফিনেশন থেকে। ইনস্ট্যান্টেনিয়াসের ভেলোসিটির ডেফিনেশন আমরা কি শিখেছি? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে dr/dt, তার মানে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, ঠিক? এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি? এটাকে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি লিমিট ডেল্টা t টেন্ডস টু 0 ডেল্টা r/ডেল্টা t, ঠিক আছে? এইভাবে লিখতে পারি, ওকে। এইবারে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? লিমিট ডেল্টা t টেন্ডস টু 0 ডেল্টা আরটাকে আমরা কি লিখতে পারি? ডেল্টা আর হচ্ছে কি? যেটা আমাদের ডিসপ্লেসমেন্ট, রাইট? ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সেটাকে আমরা লিখতে পারি ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই টি। সুতরাং এইটাকে যদি আমরা এটা দুটো ভাগে ব্রেক করে ফেলি তাহলে আমরা পাবো লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি প্লাস লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি জে ক্যাপ, ঠিক আছে? এটা লিখতে পারি। এইবারে আবার আমরা ম্যাথমেটিক্সে চলে যাব। ম্যাথমেটিক্সের লিমিটের ডেফিনেশন হিসেবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাকে আমরা কি লিখতে পারি? dx বাই ডিটি আই ক্যাপ। সিমিলারলি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, এটাকে আমরা লিখতে পারি dy বাই ডিটি জে ক্যাপ। dx বাই dt কি হয়ে যাবে? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস বাই টাইম, এটা হয়ে যাবে vx আই ক্যাপ, আর এটা সিমিলারলি হয়ে যাবে vy জে ক্যাপ। সুতরাং কি হলো? এদিকে আমরা শুরু করেছিলাম v দিয়ে, সুতরাং এদিকে v, তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটাকে আমরা কি করে ফেলেছি? এর কম্পোনেন্ট ফর্মে লিখে ফেলেছি, এর এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের ফর্মে লিখে ফেলেছি। এইবারে যদি আমাদের এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড বার করতে হয়, কিভাবে বার করব আমরা? এইসব আমরা ভেক্টরসে শিখেছিলাম। তার মানে এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড যদি বার করি সেটা হয়ে যাবে রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার, ঠিক আছে? সিমিলারলি এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির যদি ডিরেকশন বার করতে হয়, কিভাবে বার করবে? ডিরেকশনের কথা যদি বলি তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু vy বাই vx।
এই থিটাটা তোমাকে ডিরেকশনের আইডিয়া দিয়ে দেবে, আর এই মডিউলাস অফ ভিটা তোমাকে এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউডের কথা বলে দেবে। ভেলোসিটির পরে এবারে আমরা কার গল্প শুনবো? অ্যাক্সেলারেশনের। এক্স্যাক্টলি, অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও প্রথমে কথা বলবো অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বলতে কি বোঝায়? আমরা আগেও পড়েছি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন এর মানে হলো যে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন। তো আমরা যখন একটা জার্নির কথা বলছি, একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের কথা বলছি, তো আমরা বলতে চাইছি যে সেই টাইম পিরিয়ডটার মধ্যে ভেলোসিটি কতটা চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন। অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটাকে দেখে নেবো এবারে ম্যাথমেটিক্যালি, কিন্তু তার আগে একটা সিমিলারিটি তোমরা সবাই নোটিস করবে যে যেভাবে অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা আমরা দেখছিলাম সেটা কার ওপর ডিপেন্ডেন্ট ছিল? ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ওপর। ঠিক কিছুটা সেরকমই রিলেশনশিপ অ্যাভারেজ অ্যাক্সেলারেশন আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের ভেলোসিটি ভেক্টরের সাথে। ঠিক আছে, এখানে কথা বলছি আমরা অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের, যেটা হলো রেশিও অফ চেঞ্জ ইন ভেলোসিটি টু টাইম টেকেন। ঠিক আছে, তার মানে যদি আমি অ্যাভারেজ অ্যাক্সেলারেশনকে ডিফাইন করি, এটা হয়ে যাবে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। ঠিক, ডেল্টা ভিটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, আমরা অলরেডি দেখেছি অ্যাভারেজ ভেলোসিটিকে আমরা তার কম্পোনেন্ট ফর্মে লিখতে পারি, নিশ্চয়ই পারি। সুতরাং এটাকে আমরা লিখতে পারি ডেল্টা ভি এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ভি ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই ডেল্টা টি। যদি দুটোকে আলাদা আলাদা করে নিই তাহলে এটা হয়ে যাবে ডেল্টা ভি এক্স বাই ডেল্টা টি আই ক্যাপ প্লাস ডেল্টা ভি ওয়াই বাই ডেল্টা টি জে ক্যাপ। সুতরাং এটা হলো চেঞ্জ ইন ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস ডিভাইডেড বাই টাইম টেকেন। তার মানে এটা হয়ে যাবে অ্যাক্সেলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস আই ক্যাপ। সিমিলারলি এটা হয়ে যাবে অ্যাক্সেলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ। সুতরাং এই যে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটা, এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। ঠিক, এবারে যদি আমরা এর ডিরেকশনের কথা বলি, ডিরেকশন অফ অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, তাহলে আমরা দেখি ইট ইজ সেম অ্যাজ চেঞ্জ ইন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তার মানে ডেল্টা ভি এর যা ডিরেকশন এক্স্যাক্টলি সেটাই হবে অ্যাক্সেলারেশনের ডিরেকশন। তার মানে ধরে নাও আমরা যদি এখানে দুটো পয়েন্ট নিই, এবারে আমরা এই দুটো পয়েন্টে যদি ভেলোসিটির ডিরেকশন দেখি, ধরে নাও ভেলোসিটির ডিরেকশন কি হয়? ট্যানজেনশিয়াল, রাইট? ধরো এটা v1 আর ধরো এটা v2। তাহলে সব থেকে প্রথমে তোমাকে দেখতে হবে চেঞ্জ ইন ভেলোসিটির ডিরেকশন কি। এটা যদি আমরা ভেক্টর ডায়াগ্রামটা আলাদাভাবে বানাই, তো এইরকম ভাবে রয়েছে v1, ঠিক আছে, আর এই রকম ভাবে রয়েছে v2, ঠিক আছে। তাহলে এদের রেজাল্টেন্ট আমরা কিভাবে বার করব? ট্রায়াঙ্গেল ল দিয়ে, অফকোর্স। তার মানে ধরে নাও এইটা হয়ে গেল আমাদের ডেল্টা ভি, দ্যাট ইজ রেজাল্টেন্ট। তাহলে এবারে এই রেজাল্টেন্টের ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। যেহেতু ডেল্টা ভি এর ডিরেকশন এই দিকে, সেহেতু অ্যাক্সেলারেশনের ডিরেকশনও এই দিকে হবে। তার মানে বুঝে নিতে হবে এখানে যে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ডিরেকশন হচ্ছে সেম অ্যাজ চেঞ্জ ইন ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। মানে ডেল্টা ভি এর যা ডিরেকশন হবে, অ্যাক্সেলারেশনেরও, অ্যাভারেজ অ্যাক্সেলারেশনও ঠিক তাই ডিরেকশন হবে। ঠিক যেরকম ভাবে আমরা অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বুঝেছিলাম, সেরকম ভাবেই বুঝে নেব অ্যাভারেজ অ্যাক্সেলারেশন অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের মানে হলো অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ভ্যালু যখন ডেল্টা টি টেন্ডস টু 0, মানে এখানেও আমরা একটা ইনস্ট্যান্ট অফ টাইমে অ্যাক্সেলারেশনের ভ্যালু কত সেটার উপরে ফোকাস করতে চাইছি। এটাকেও দেখে নেবো ম্যাথমেটিক্যালি। তাহলে এটাকেও আমরা একটুখানি গ্রাফিক্যালি ভালোভাবে বুঝে নিই কনসেপ্ট। চলো তাহলে এবারে দেখা যাক ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন ঠিক অ্যাভারেজ অ্যাক্সেলারেশনে যখন ডেল্টা টি হয়ে যায় 0, এই গ্রাফটা দিয়ে বুঝে নেব। ধরে নাও এই প্রথম গ্রাফটাতে আমি দুটো পয়েন্ট কনসিডার করলাম, P1 আর P2, ঠিক আছে। ধরো এই পয়েন্টটাতে এটা হচ্ছে v1 এর ডিরেকশন, এই পয়েন্টটাতে এটা হলো v2 এর ডিরেকশন, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে এখানে এর ডিরেকশন কি হবে, এখানে যেহেতু আমি একটা টাইম স্প্যানের কথা বলছি, এখানে কোন ধরনের অ্যাক্সেলারেশনের আমরা কথা বলছি? অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের, ঠিক আছে। এদের যদি ভেক্টর ডায়াগ্রামটা বানানো হয় বড় করে, তাহলে এটা হচ্ছে v1, ঠিক, এইটা হচ্ছে v2। সুতরাং এদের যেটা রেজাল্টেন্ট হবে, দ্যাট ইজ ডেল্টা ভি, সেটা হয়ে যাবে কিছুটা এরকম। লেট আস সে এটা হলো ডেল্টা ভি। তার মানে এই ক্ষেত্রে তোমার অ্যাক্সেলারেশনটাও ডেল্টা ভি এর ডিরেকশনের দিকেই হবে, সেটা হয়ে যাবে এই ডিরেকশন,
ঠিক, এইবারে আমরা চলে যাই নেক্সট গ্রাফে, যেখানে আমরা ধরে নিলাম যে এই যে পয়েন্ট P1 আর P2 এই দুটো খুব কাছাকাছি লাই করছে, মানে এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। যেহেতু এটা খুব কাছাকাছি সেহেতু যদি তুমি এদের ডায়াগ্রামটাও দেখো, এটা হচ্ছে V1 আর এইটা হচ্ছে V2, রাইট? এদের দুজনের মাঝের দেখো গ্যাপটাও কম হয়ে এসেছে, তখন আমাদের রেজাল্টেন্ট হচ্ছে এটা ডি ডেল্টা ভি। সুতরাং এই ক্ষেত্রেও আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে এই ডিরেকশনে। ঠিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এমন নয় যে এই ডায়াগ্রামগুলো তোমাকে পরীক্ষাতে করতে দেওয়া হবে, কিন্তু এইগুলো থেকে তুমি কনসেপ্টটা বুঝতে পারবে। এইবারে 3 নম্বর ডায়াগ্রামে আমি ধরে নিলাম যে P1 P2 দুটো পয়েন্ট নেই, আমার কাছে একটাই পয়েন্ট আছে, মানে ওই দুটো পয়েন্ট কাছে আস্তে আস্তে একটা পয়েন্টে মিশে গেছে, তার মানে ডেল্টা টিটা 0 হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার V1 হচ্ছে এটা, এই ক্ষেত্রে আমার অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে? এই ডিরেকশনে। দ্যাট মিন্স এই ক্ষেত্রে আমার অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে? ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি ভেক্টর। ঠিক, বোঝা গেল? তার মানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের ডিরেকশন আমরা কিভাবে বার করছি? বেসড অন দ্য ভেলোসিটি ভেক্টর। আগে যেমন এক্ষুনি আমি এই পয়েন্টটা আরও একবার কভার করবো যে ওয়ান ডাইমেনশন মোশনে আমরা দেখতাম অ্যাক্সেলারেশনের ডিরেকশন ইয়া তো ভেলোসিটির দিকেই হতো, না তো তার অপোজিট দিকে হতো। এক্ষেত্রে তা হয় না। এক্ষেত্রে আমরা এরকমও সিচুয়েশন দেখি যখন অ্যাক্সেলারেশন ভেলোসিটির পারপেন্ডিকুলার। তাহলে বন্ধুরা এইবারে আমরা দেখে নেব এই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনটাকে কি আমরা কম্পোনেন্ট ফর্মে লিখতে পারি? নিশ্চয়ই লিখতে পারি। দেখো কিভাবে। যতটুকু ডেফিনেশন আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের, তার অ্যাকর্ডিং আমরা কি বলতে পারি? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন হচ্ছে আসলে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন, যেটা কিনা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি উইথ টাইম যখন ডেল্টা টি টেন্ডস টু 0। এটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের ডেফিনেশন। ওকে, এইবারে এইটার ভেতরে আমরা কি করতে পারি? এটাকে অ্যাজ ইট ইজ রেখে ডেল্টা ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? এটাকে আমরা কম্পোনেন্ট ফর্মে লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেল্টা ভি এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা ভি ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই ডেল্টা টি। সুতরাং এটাকে আমরা লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 delta Vx by delta t I cap plus limit delta t tends to 0 delta Vy by delta t j cap। ঠিক আছে, এইভাবে লিখতে পারি আমরা ডেল্টা Vx বাই ডেল্টা টি। সুতরাং এখানে এবারে যদি আমরা সিম্পল ম্যাথামেটিক্স লাগাই তাহলে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা Vx বাই ডেল্টা টি, এটাকে আমরা লিখতে পারি dVx বাই dt I cap প্লাস dvy বাই dt j cap। আর এটাকে আমরা ফার্দার কি লিখতে পারি? এদিকে রয়েছে অ্যাক্সেলারেশনে dvx বাই dt, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ax I cap প্লাস ay j cap। সুতরাং এইভাবে আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনটাকে তার এক্স আর ওয়াই কম্পোনেন্টের ফর্মে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এবারে এইখান থেকে তোমরা দেখতে পারো যে যদি আমাদেরকে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড বার করতে হয় তাহলে সেটা হয়ে যাবে √(ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার। যদি আমাদের এর ডিরেকশন বার করতে হয় তাহলে সেটা হয়ে যাবে tan থিটা গিভেন বাই ay আপন ax। এইভাবে আমরা এর ম্যাগনিটিউড আর ডিরেকশন বার করতে পারি। তাহলে বন্ধুরা এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে নোট করবার, সেটা হলো যে যখন আমরা মোশন ইন আ স্ট্রেট লাইন পড়েছিলাম সেখানে আমরা দেখতাম যে আমাদের ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন সব সময় ইয়া তো সেম ডিরেকশনে হতো আর নয়তো অপোজিট ডিরেকশনে হতো, রাইট? তার মানে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা ইয়া তো 0 ডিগ্রি হতো আর তা নয়তো 180 ডিগ্রি হতো। ঠিক, কিন্তু যখন আমরা মোশন ইন 2 ডাইমেনশনের কথা বলছি, আমরা এক্ষুনি গ্রাফিক্যালি যেটা দেখলাম সেটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে ভেলোসিটি ভেক্টর আর অ্যাক্সেলারেশন ভেক্টর এই দুটো ভেক্টরের মাঝের যে অ্যাঙ্গেলটা এর ভ্যালু কিছুই হতে পারে বিটুইন 0 to 180 ডিগ্রিজ। বন্ধুরা তাহলে একটা কোয়েশ্চেন ট্রাই করা যাক। এখানে রয়েছে প্রবলেম 1, যেখানে বলা হচ্ছে দ্য পজিশন অফ আ পার্টিকল ইজ গিভেন বাই r ইজ ইকুয়াল টু 3t I cap প্লাস 2t স্কোয়ার j cap প্লাস 5k cap where t is in seconds and the coefficients have the proper units for r to be in meters। ঠিক আছে, আমাদের কাছে কি দেওয়া আছে সেটাকে আরও একবার লিখে নিই। r ইজ ইকুয়াল টু 3t I cap প্লাস 2t স্কোয়ার j cap plus 5k cap।
ঠিক, আমাদেরকে বার করতে হবে পার্ট এ তে ফাইন্ড ভি অফ টি অ্যান্ড এ অফ টি, মানে ভেলোসিটি যেটা একটা টাইমের ফাংশন, সিমিলারলি অ্যাক্সেলারেশন যেটাও একটা টাইমের ফাংশন। ওকে, কিভাবে বার করব দেখে নাও। পার্ট এতে ভেলোসিটি মানে হচ্ছে dr বাই dt, তার মানে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম বা চেঞ্জ অফ পজিশন উইথ টাইম। তাহলে d বাই dt অফ 3t i cap প্লাস 2t স্কোয়ার j cap প্লাস 5k cap। ঠিক, এটা কি হয়ে যাবে, 3t এর হয়ে যাবে 3 i cap প্লাস 2t স্কোয়ার, তার মানে 2 ইন্টু 2t j cap, আর যে কোনো কনস্ট্যান্ট 5 এর ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে, সুতরাং এটা হয়ে গেল 3 i cap প্লাস 4t j cap। ঠিক সেরকমভাবে আমরা এখান থেকে বার করে নিতে পারি অ্যাক্সেলারেশন উইচ ইজ আ ফাংশন অফ টাইম, সেটা হয়ে যাবে ডিভি বাই ডিটি, মানে এই যে ভেলোসিটিটা বার করলাম এইটাকে ফার্দার ডিফারেন্সিয়েট করব, তাহলে ডি বাই ডিটি অফ 3 i cap প্লাস 4t j cap। তাহলে এটা কি হয়ে যাবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আবার 0 হয়ে যাবে, ডি বাই ডিটি অফ 4t হয়ে যাবে 4 j cap। ঠিক আছে, সুতরাং এইভাবে আমাদের অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল আর এদিকে ভেলোসিটি বেরিয়ে গেল। তাহলে পার্ট এ হয়ে গেল। পার্ট বি তে বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ভেলোসিটি অ্যাট টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তার মানে আমাদেরকে পার্ট বি তে ফোকাস করতে হবে শুধু ভেলোসিটিতে। এই যে আমরা ভি অফ টি বার করেছিলাম এখানে, এখন বলছে এটার ভ্যালু বার করো অ্যাট টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। দ্যাট মিনস অ্যাট টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড ভেলোসিটির ভ্যালু কি হয়ে যাবে, এই যে ভ্যালুটা এসেছিল এটাতে টি এর জায়গায় পুট করে দাও 1, সুতরাং এটা হয়ে যাবে 3 i cap প্লাস 4 j cap। ঠিক, কিন্তু আমার এটা শুধু এইটাকে ভেক্টর ফর্মে লিখলে চলবে না, এর ম্যাগনিটিউড আর ডিরেকশন আলাদা আলাদাভাবে বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই ভি এর ম্যাগনিটিউড কি হয়ে যাবে, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার শিখেছিলাম আমরা, দ্যাট মিনস রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেটা হয়ে যাবে রুট ওভার 25, দ্যাট ইজ 5 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের ভি এর ম্যাগনিটিউড। ঠিক আছে, এবারে যদি ভি এর ডিরেকশনের কথা বলি তাহলে সেটা কি করে বেরোবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি ওয়াই বাই ভি এক্স, মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3, দ্যাট মিনস থিটার ভ্যালু হয়ে যাবে ট্যান ইনভার্স 4/3। এইভাবে বেরিয়ে যাবে আমাদের ডিরেকশন। তাহলে বোঝা গেল কিভাবে আমরা এই যে থিওরিটা পড়লাম বা যে কনসেপ্টটা পড়লাম সেটাকে প্রবলেম সলভিংয়ে আমরা কিভাবে ইউজ করব। আমাদের নেক্সট টপিক হলো মোশন ইন আ প্লেন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তার মানে যখনই আমরা একটা প্লেনের ওপরে একটা মোশনের কথা বলছি যেখানে অবজেক্টটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন দিয়ে মুভ করছে, সেটাকে আরও একটা অন্যভাবে ভেবে নেওয়া যেতে পারে যে মোশন ইন আ প্লেন মানে হচ্ছে বেসিক্যালি দুটো মোশন, একটা মোশন এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে হচ্ছে আর একটা মোশন ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে হচ্ছে, আর দুটোই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে হচ্ছে, আর এই দুটো মোশন সাইমালটেনিয়াসলি হচ্ছে। মানে এটাকে এইভাবেও তুমি ভিজুয়ালাইজ করতে পারো যে একটা অবজেক্ট 2 ডাইমেনশনে মুভ করছে, মানে ওই সেই অবজেক্টটা 1 ডাইমেনশনে এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে মুভ করছে, সেই অবজেক্টটাই ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়েও 1 ডাইমেনশনে মুভ করছে, আর এই দুটো মুভমেন্ট একসাথে হচ্ছে, মানে অবজেক্টটা এদিকেও মুভ করছে এদিকেও মুভ করছে, যার জন্য অবজেক্টটা এইভাবে মুভ করছে, রাইট? তার মানে মোশন ইন আ প্লেন এটাকে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে দুটো মোশনের কম্বিনেশন। কোন দুটো মোশন? দুটো সেপারেট ইন্ডিভিজুয়াল মোশন যেটা দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে হচ্ছে, কিন্তু এই দুটো মোশনই সাইমালটেনিয়াসলি হচ্ছে। ঠিক, কথাটা যখন আমি বললাম কিছুটা হয়তো তোমরা ভিজুয়ালাইজ করতে পেরেছো এই ভিজুয়ালাইজেশনটা দিয়ে, কিন্তু যখন এটাকে আমরা ম্যাথামেটিক্যালি দেখে নেব তখন এর বিউটিটা আরও বেরিয়ে আসবে। তখন আমরা এক্স্যাক্টলি দেখবো যে কিভাবে এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে একটা মোশন হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে একটা মোশন হচ্ছে, আর যখন এই দুটো মোশন একসাথে হচ্ছে তখন সেটাকেই আমরা বলছি মোশন ইন আ প্লেন। তাহলে এবারে এই সিচুয়েশনটাকে আমরা ম্যাথামেটিক্যালি দেখে নিই। যেমন আমি আগেও বলেছি যে যদি আমরা একটা প্লেনের মোশনের কথা বলি যেখানে অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, তো সব থেকে প্রথমে এই অ্যাক্সেলারেশনটার কথা বলবো। ধরে নাও এখানে এই যে মোশন ইন আ প্লেনের আমরা কথা বলছি সেটা একটা এক্স ওয়াই প্লেন যাতে মোশন হচ্ছে। ঠিক আছে, এক্স ওয়াই প্লেনে মোশন হচ্ছে মানে সেই অবজেক্টটা যেমন যেমন মুভ হচ্ছে তার এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম আমরা কি বলেছি, আমরা বলেছি যে এই অবজেক্টটার অ্যাক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট।
ঠিক আছে। অ্যাক্সেলারেশন এ কে আমরা কি লিখতে পারি, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ টাইম। ধরো ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর টাইম টেকেন ইজ টি, তাহলে অ্যাক্সেলারেশনকে আমরা এইভাবে লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। গ্রেট। এইবারে ধরে নাও যে আমার সিচুয়েশনটা কিছুটা এরকম যে ইনিশিয়াল টাইম যখন থেকে আমার অবজেক্টটা মুভ হওয়া শুরু করছে সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 থেকে নিয়ে আমি দেখছি কখন পর্যন্ত টি ইজ ইকুয়াল টু টি পর্যন্ত, মানে 0 টাইম থেকে নিয়ে টি টাইম পর্যন্ত এই অবজেক্টটার যে পজিশনটা সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে। যখন টাইম ইজ ইকুয়াল টু 0 তখন তার ইনিশিয়াল পজিশন ছিল আর নট, যখন টাইম ইজ ইকুয়াল টু টি তখন তার পজিশন হচ্ছে আর। ঠিক আছে, এটা আমার সিচুয়েশন। যদি এটা আমার সিচুয়েশন হয় তাহলে আমি কিভাবে লিখতে পারি, দেখো আমি লিখতে পারি তাহলে যে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম। ঠিক আছে, আমি একটা সিচুয়েশন বলছি যে আমার কাছে একটা অবজেক্ট আছে যেটা টাইম টি ইজ ইকুয়াল টু 0 থেকে মুভ করা শুরু করছে টাইম টি ইজ ইকুয়াল টু টি পর্যন্ত। তার মানে তার পজিশনটা চেঞ্জ হচ্ছে, পজিশন ভেক্টর ইনিশিয়ালি ধরো পজিশন আর নট ছিল, পরে গিয়ে হয়েছে আর। তার মানে ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে আর মাইনাস আর নট। দিস ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি তুমি কিভাবে লিখবে, অ্যাভারেজ ভেলোসিটির যদি কথা বলি তো আমি একটু আগে কি বলেছিলাম যে অবজেক্টটা ইনিশিয়ালি যখন মুভ করা শুরু করেছে তখন তার ভেলোসিটি ছিল ইউ, আর যখন এই লাস্ট পয়েন্টে পৌঁছেছে তখন তার ভেলোসিটি ছিল ভি। তার মানে ইনিশিয়াল দিকে ভেলোসিটি ইউ, পরের দিকে ভেলোসিটি ভি। যদি অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হয় তাহলে সেটা হয়ে যাবে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম টেকেন, দ্যাট ইজ টি। কারণ 0 থেকে টি পর্যন্ত টাইম টেকেন কত হয়ে গেল, টি। সুতরাং এটা আমরা এইভাবে লিখতে পারি। এইবারে এইখানটাতে আমরা কি করতে পারি, এই যে এখানে আমরা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের কথা বলেছিলাম এইখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি এর এই ভ্যালুটা আমরা এখানেও পুট করতে পারি, সুতরাং এটা হয়ে যাবে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। এটাকে যদি আরও একটু সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে যাবে ইউ প্লাস এটি ইন্টু টি, কারণ এই ওপরে 2u প্লাস 280 2 এর সাথে নিচের 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা এইভাবে এই গিয়ে দাঁড়াবে। সুতরাং এরপরে এটাকে আমরা কি লিখতে পারি, সুতরাং এইখান থেকে আমরা লিখতে পারি আর মাইনাস আর নট ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এই রিলেশনটা অবধি কোনো ডাউট, আই গেস কোনো ডাউট নেই, কারণ এটা সিম্পল ম্যাথামেটিক্সই চলছে এখন পর্যন্ত। ঠিক আছে, তার মানে আর মাইনাস আর নট ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইবারে দেখে ফেলবো এই জিনিসটাতে আমরা আর এর জায়গায়, আর হচ্ছে পজিশন ভেক্টর যেটা এক্স আর ওয়াই দুটোকেই রিপ্রেজেন্ট করছে ইন আ ওয়ে, এইটাকে আমরা এবারে এক্স আর ওয়াই এর মধ্যে ভেঙে দেবো, মানে দুভাগে ভাগ করে নেব। সুতরাং এইখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু আর নট প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাকে যদি আমরা এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টে ভেঙে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। কারণ টাইম তো একই থাকবে, আমি এক্স অ্যাক্সিস অ্যালংয়ের মুভমেন্টের কথাই বলি বা ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ের মুভমেন্টের কথাই বলি, কিন্তু ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন সেগুলো কিন্তু ভ্যালুজ আলাদা হবে, কারণ ইউ এর যা ভ্যালু সেটার ইউ এক্স একটা কম্পোনেন্ট থাকবে, ইউ ওয়াই একটা কম্পোনেন্ট থাকবে, রাইট। সিমিলারলি এটার যদি আমি ওয়াই এর ইকুয়েশনটা লিখতে চাই তো সেটা হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। আর এক্স্যাক্টলি এইটাই আমরা শুরুতে বলতে চেয়েছিলাম যে কোনো একটা অবজেক্টের যদি মোশন একটা প্লেনে হচ্ছে, মানে যদি একটা 2 ডাইমেনশনাল মোশন হচ্ছে, সেই মোশনটাকে আমরা কনসিডার করতে পারি যে তার একটা মোশন এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে চলছে আর একটা মোশন ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে চলছে, কিন্তু এই দুটো মোশনই সাইমালটেনিয়াসলি চলছে, যার জন্য ওই অবজেক্টটা একটা 2 ডাইমেনশনাল মোশনে রয়েছে। তো এইভাবে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। ইনফ্যাক্ট এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেমস আসে যেটা আমরা এই কনসেপ্টের হেল্প দিয়ে সলভ করি। চলো তাহলে একটা কোয়েশ্চেন দেখে নেওয়া যাক এই কনসেপ্টের ওপর। কোয়েশ্চেনটা বলছে আ পার্টিকল স্টার্টস ফ্রম অরিজিন অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 উইথ আ ভেলোসিটি v
5 i ক্যাপ মিটার পার সেকেন্ড, 5 i ক্যাপ, তার মানে এই যে ভেলোসিটিটা এটা হচ্ছে vx, i ক্যাপ হচ্ছে x অ্যাক্সিসের অ্যালং এর ইউনিট ভেক্টর, ঠিক আছে, এটা vx এর ভ্যালু। ওকে, 1 সেকেন্ড, দিস ইজ নট vx, অ্যাকচুয়ালি দিস ইজ ux, কারণ এটা ওর ইনিশিয়াল ভেলোসিটি, এটা স্টার্ট হচ্ছে অরিজিন থেকে উইথ দিস ভেলোসিটি, তার মানে এটা ux এর ভ্যালু, অ্যান্ড ইট মুভস ইন xy প্লেন আন্ডার দ্য অ্যাকশন অফ আ ফোর্স which produces a constant acceleration of 3i cap plus 2j cap। তার মানে যদি অ্যাক্সেলারেশনের কথা বলি তাহলে ax এর ভ্যালু হচ্ছে 3 আর ay এর ভ্যালু হচ্ছে 2, এইখানটা দেখে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য পার্টিকল অ্যাট দ্য ইনস্ট্যান্ট ইটস এক্স কোঅর্ডিনেট ইজ 84 মিটার্স। ওয়াই কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট কিভাবে বার করব? আমরা ইকুয়েশনটা শিখেছিলাম যে আর ইজ ইকুয়াল টু আর নট প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। এই ইকুয়েশনটা থেকেই আমরা ওয়াই কোঅর্ডিনেটের ইকুয়েশন লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস ইউ ওয়াই into t plus half ay into t স্কোয়ার লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি। এইবারে দেখে নাও, পার্টিকেলটা স্টার্ট করেছে ফ্রম অরিজিন, দ্যাট মিনস ইনিশিয়াল যেটা এক্স নটের ভ্যালুও 0 আর ইনিশিয়াল ওয়াই নটের ভ্যালুও 0, কারণ অরিজিন ইজ 0,0, ঠিক আছে। তার মানে সেই ভিত্তিতে আমরা লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু এই y নটটা হয়ে গেল 0, এখানে ইউ ওয়াই এর ভ্যালুও 0, সুতরাং এই পুরোটা 0, তাহলে এটা বেঁচে গেল হাফ ইন্টু এ ওয়াই এর ভ্যালু, ওখানে আমরা লিখে রেখেছি 2 ইন্টু টি স্কোয়ার, 2 ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং y ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি, লিখতে পারি তো, নিশ্চয়ই লিখতে পারি। ওকে, এইবারে দেখো আর কি করতে হবে আমাদের বার করতে হবে ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য পার্টিকেল অ্যাট দ্য ইনস্ট্যান্ট ইটস এক্স কোঅর্ডিনেট ইজ 84 মিটার্স। ওয়াই কোঅর্ডিনেটটা বার করবার জন্যে আমাদের টি এর ভ্যালু লাগবে, ঠিক আছে। টি এর ভ্যালু কিভাবে পাবো? এক্স কোঅর্ডিনেটের হেল্প নিতে হবে আমাদের। চলো তাহলে এক্স কোঅর্ডিনেটের হেল্প নেওয়া যাক। এইবারে লিখে ফেললাম এক্স কোঅর্ডিনেটের ইকুয়েশন, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস ইউ এক্স টি প্লাস হাফ ax t স্কোয়ার, ঠিক আছে। এবারে এক্স নটের ভ্যালু হচ্ছে 0, কারণ এই পার্টিকেলটা অরিজিন থেকে মুভ করছে। ইউ এক্স এর ভ্যালু দেওয়া আছে 5, সুতরাং এটা হয়ে যাবে 5t, x ইজ ইকুয়াল টু 5t প্লাস হাফ ইন্টু ax হচ্ছে 3, তাহলে 3/2 ইন্টু টি স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে যে মুভমেন্ট হচ্ছে তার ইকুয়েশন। কোয়েশ্চেনে দেওয়া আছে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ওয়াই কোঅর্ডিনেট অ্যাট দ্য ইনস্ট্যান্ট ইটস এক্স কোঅর্ডিনেট ইজ 84 মিটার্স। যখন এক্স কোঅর্ডিনেটের ভ্যালু 84 মিটার, সেই ইনস্ট্যান্ট অফ টাইমে, তার মানে সেই টি এর ভ্যালুতে তোমাকে ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু বার করতে হবে। এবারে দেখো এই দুটো ইকুয়েশন থেকে একটু আইডিয়া পাচ্ছ কিভাবে সলভ করবে? অ্যাবসলিউটলি কারেক্ট। এই এক্স এর ইকুয়েশনটাতে তুমি এক্স এর ভ্যালুটা জানো, উইচ ইজ 84 মিটার্স, সুতরাং তুমি টি বার করে নিতে পারবে। আর এই টি এর ভ্যালুটা এই প্রথম ইকুয়েশনটাতে পুট করে তুমি ওয়াই এর ভ্যালু বার করে নিতে পারবে, ঠিক আছে। চলো করা যাক। তাহলে প্রথমে আমরা এই এক্স এর ইকুয়েশনটাতে 84 ভ্যালু পুট করে দিলাম, এদিকে রয়ে গেল 5t প্লাস 3/2 টি স্কোয়ার। এবারে এইখানে দেখতে পাচ্ছ তোমরা এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যান্ড আই এম শিওর এই লেভেলে এসে তোমরা সবাই কোয়াড্রেটিক ইকুয়েশন তো সলভ করতে জানো। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাও কেউ সলভ করে নাও, তোমরা টি এর ভ্যালু পেয়ে যাবে 6 সেকেন্ডস। এইবারে এই টি এর ভ্যালুটা আমরা ওয়াই এর ইকুয়েশনে পুট করব, তাহলে ওয়াই হয়ে যাবে 6 স্কোয়ার, দ্যাট ইজ 36 মিটার্স। সুতরাং এইটা হয়ে যাবে আমাদের ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু। তাহলে আমাদের পার্ট এটা সলভ হয়ে গেল। এইবারে দেখে নি পার্ট বিতে কি জিজ্ঞেস করা হচ্ছে। এবারে পার্ট বিটা দেখে নেব। এখানে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট দিস টাইম। এবারে দেখো আমরা ওয়াই এর এক্সপ্রেশনটা লিখে রেখেছি, এক্স এর এক্সপ্রেশনটা লিখে রেখেছি, রাইট। তার মানে যদি আমাদেরকে ভেলোসিটি বার করতে হয়, সেই ভেলোসিটিটা কি হয়ে যাবে? ভেলোসিটিটা হয়ে যাবে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ, ঠিক আছে। vx কিভাবে বার করব? dx বাই dt i ক্যাপ প্লাস dy বাই dt j ক্যাপ, এইভাবে বার করব। dx বাই dt কি হয়ে যাবে? এটা dx বাই dt করো, এটাকে ডেরিভেটিভ করো, তাহলে এটা হয়ে যাবে 5 প্লাস 3t i ক্যাপ। dy বাই dt যদি করো, t স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2t, সুতরাং এটা হয়ে যাবে 2t j ক্যাপ, ঠিক আছে। এইটা হয়ে যাবে আমাদের ভেলোসিটি।
কিন্তু আমাদের বার করতে হবে দ্য স্পিড অফ দ্য পার্টিকেল। স্পিড কিভাবে ক্যালকুলেট করব? ভেলোসিটির যা ম্যাগনিটিউড স্পিড সেটাই হয়ে যাবে, কারণ স্পিড আর ভেলোসিটি জিনিসটা একই, কিন্তু ভেলোসিটিতে ডিরেকশনও থাকে, রাইট? তার মানে ভেলোসিটির ম্যাগনিটিউডটাই হয়ে যাবে স্পিড। সুতরাং এইখান থেকে যদি আমাদেরকে ভেলোসিটির ম্যাগনিটিউডটা বার করতে হয়, কিভাবে বার করব দেখে নাও। টি এর ভ্যালুটা সব থেকে প্রথমে পুট করো, যেটা কিনা হচ্ছে 6 সেকেন্ডস। তার মানে এটা হয়ে যাবে 5 + 3 × 6 I cap + 2 × 6 J cap। সুতরাং এটা হয়ে যাবে 5 + 18 23 I cap + 12 J cap। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের ভি। এইবারে যখন আমাদের স্পিড বার করতে হবে তখন আমরা ম্যাগনিটিউড অফ ভেলোসিটি বার করে নেবো, উইচ ইজ √23² + 12²। আর এটা যখন তুমি ক্যালকুলেট করবে এটা হয়ে যাবে 26 মিটার/সেকেন্ড। আর এটাই আমাদের আনসার। দেখো, কোয়েশ্চেনটা খুব ঘোরানো প্যাঁচানো বলে মনে হচ্ছিল, কিন্তু যদি তুমি সিম্পল রুলসগুলো মনে রাখো তাহলে সেই সিম্পল প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে করতে তোমার পুরো সলিউশনটা এসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল যে কিভাবে মোশন ইন আ প্লেনকে আমরা মোশন অ্যালং এক্স অ্যাক্সিস, মোশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, এই দুটোর কম্বিনেশন বলে কনসিডার করতে পারি। বন্ধুরা, রিলেটিভ ভেলোসিটি এই টার্মটা তোমাদের জন্য আর নতুন নয়, কারণ আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা অলরেডি পড়েছি ইন মোশন ইন আ স্ট্রেট লাইন। এখানে আমরা আরও একবার রিলেটিভ ভেলোসিটি পড়বো, কিন্তু এখানে আমরা 2 ডাইমেনশনে কথা বলবো, মানে আমরা এখানে প্লেনে কথা বলবো। রিলেটিভ ভেলোসিটি কথাটার মানেই হচ্ছে যে একটা অবজেক্টের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর একটা অবজেক্ট, রাইট? তো আমাদের কাছে যদি দুটো অবজেক্ট থাকে 1 আর 2, v1 2, তার মানে হলো ভেলোসিটি অফ 1 রিলেটিভ টু 2, সেটা আমরা কিভাবে লিখে থাকি? v1 - v2। সিমিলারলি v21 এই কথাটার মানে হলো ভেলোসিটি অফ 2 রিলেটিভ টু 1, আর এটা আমরা কিভাবে লিখে থাকি? v2 - v1। তাহলে রিলেটিভ ভেলোসিটির একটা ছোট্ট খুবই ইজি কোয়েশ্চেন দেখা যাক। দ্য ভেলোসিটিজ v1 and v2 of two objects are given by the vectors v1 is equal to 3 I cap plus 4 J cap minus 4 K cap and v2 is equal to 2 I cap minus 3 J cap minus 4 K cap। ঠিক আছে, v1 আর v2 এই দুটো ভেলোসিটি ভেক্টর দেওয়া আছে, where I, J, K are unit vectors. Find the vector for the relative velocity of first object relative to the with respect to the second। তার মানে তোমাকে বার করতে হবে velocity of first object with respect to second। এটা কিভাবে বার করব? v1 - v2 এইভাবে বার করব। তাহলে এখানে করে ফেলো, v1 হচ্ছে 3 I cap plus 4 J cap minus 4 K cap, আর এটা থেকে আমরা সাবট্রাক্ট করে ফেলবো 2 I cap minus 3 J cap minus 4 K cap। তাহলে এটা কি হয়ে যাবে? এবারে I cap গুলো একসাথে, তাহলে এটা হয়ে যাবে 3 I cap minus 2 I cap plus 4 J cap plus 3 J cap minus 4 K cap plus 4 K cap। ঠিক আছে, 4 K cap ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে I cap প্লাস 7 J cap। এইবারে এটাই হয়ে যাবে আমাদের আনসার। কিন্তু এই কোয়েশ্চেনটাতে আরও একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দিস ভেক্টর? এই যে রিলেটিভ ভেলোসিটি ভেক্টরটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখে আমরা কি বলতে পারি? কি মাথায় আসছে আমাদের? I cap plus 7 J cap। আমরা দেখছি রিলেটিভ ভেলোসিটি ভেক্টরটাতে K ক্যাপের কোনো কম্পোনেন্ট নেই, তার মানে এই রিলেটিভ ভেলোসিটি ভেক্টরটা কমপ্লিটলি এক্স ওয়াই প্লেনে লাই করছে, রাইট? এর কোনো মানে জেড অ্যাক্সিসের কোনো কম্পোনেন্টই নেই। তার মানে এই ভেলোসিটি ভেক্টরটা, এই রিলেটিভ ভেলোসিটি ভেক্টরটা লাই করে কোন প্লেনে? ইট লাইজ অন দ্য এক্স ওয়াই প্লেন। রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টের ওপরে কিছু না খুবই প্রসিদ্ধ প্রবলেমস আছে, যেগুলো আমাদের খুবই পপুলার নিউমেরিক্যাল সামস। যেমন ধরো রেন আমব্রেলা প্রবলেমস, যে রেন এই ডিরেকশনে ফল হচ্ছে, আমব্রেলাটা কি ডিরেকশনে ধরতে হবে, বা কেউ এই ডিরেকশনে সাইকেল চালাচ্ছে, সে আমব্রেলাটা কি ডিরেকশনে ধরবে যদি বৃষ্টিটা এই ডিরেকশনে পড়ছে, রাইট? এই ধরনের রেন আমব্রেলা প্রবলেমস হচ্ছে খুব পপুলার প্রবলেমস। রিভার বোট প্রবলেমস খুব ফেমাস, মানে ধরো একটা রিভারের ওপর দিয়ে একটা বোট যাচ্ছে, এবারে বৃষ্টিও পড়ছে, রিভারটা একদিকে বইছে অথচ উইন্ড আর একদিকে চলছে, তো এই রকম ধরনের সিচুয়েশনে
যদি ওই বোটটাকে একটা দিক থেকে আর একটা দিক পৌঁছতে হয় তাহলে সে কত অ্যাঙ্গেলে যাবে, এই ধরনের সিচুয়েশনের যে প্রবলেমসগুলো সেগুলোকে আমরা বলে থাকি রিভার বোট প্রবলেমস। এগুলো রিলেটিভ ভেলোসিটির খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং প্রবলেমস। ঠিক সেরকম ভাবেই এরোপ্লেন এয়ার প্রবলেমস, বা উইন্ড কোন দিকে বইছে, এরোপ্লেন কোন দিকে যাবে, এক্সেট্রা, এই ধরনের প্রবলেমস। এই সব ধরনের প্রবলেমস আমাদের সাধারণত, বেশিরভাগ বাচ্চাদের সাধারণত খুব কমপ্লিকেটেড বলে মনে হয়। আর এই ধরনের প্রবলেমগুলো সামনে এলেই সামহাও আমরা ব্ল্যাঙ্ক হয়ে গিয়ে থাকি, আমরা জানি না কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, রাইট? কিন্তু আজকে আমরা এই সব জিনিসটাকে বানিয়ে নেব খুব সহজ। কিভাবে? একেবারে স্টেপ বাই স্টেপ, কনসেপ্ট বাই কনসেপ্ট এই প্রবলেমসগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আমরা বুঝে নেব। ঠিক, তো সব থেকে প্রথমে আমরা টেকনিকটা বুঝবো, এই ধরনের প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ কিভাবে করতে হয়, তারপরে দু একটা প্রবলেমসও দেখবো, আর তারপরে তোমরা আরো অনেক প্রবলেমস নিজে থেকে সলভ করার চেষ্টা করো। সব থেকে প্রথমে বুঝে নেবো আমাদের সিচুয়েশনটা। ধরো আমাদের কাছে একটা রিভার আছে, একটা নদী আছে, যার ভেলোসিটি হচ্ছে VR, কারণ নদীর জল তো মুভ করতে থাকে, ঠিক আছে? এইবারে এই নদীর ওপরে চলছে একটা বোট যার ভেলোসিটি হচ্ছে VB। ঠিক, এটা আমাদের সিচুয়েশন। এইবারে আমরা তিনটে ডিফারেন্ট সিনারিওস দেখব। প্রথম সিনারিওতে ধরে নাও যে VB মানে বোটটা যেদিকে মুভ করছে, তোমার নদীর জলটাও সেই দিকেই মুভ করছে, মানে VB আর VR দুটোরই ডিরেকশন সেম। এই ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি কি হয়ে যাবে? VB প্লাস VR। খুব লজিক্যাল। মানে ধরো নৌকাটা এইভাবে চলছিল, এবারে জলটাও এদিকেই মুভ করছে, সুতরাং যেহেতু দুটো একই দিকে, ওই জলটার মুভ করার জন্যও এই নৌকাটা একটা এক্সট্রা পুশ পাবে, সুতরাং এটা আরও তাড়াতাড়ি মুভ করবে, যার জন্য রেজাল্টেন্ট ভেলোসিটিতে দেখো দুটো ভেলোসিটি যোগ হয়ে গেল। ঠিক, এইবারে দেখে নেবো সেকেন্ড সিনারিও। যখন আমাদের বোটটা এদিকে মুভ করছে কিন্তু আমাদের রিভারটা অপোজিট ডিরেকশনে মুভ করছে, রাইট? এই ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি কি হয়ে যাবে? এবারে বোটটা এদিকে মুভ করতে চাইছে কিন্তু নদীর জলটা এদিকে মুভ করছে, তো বোটটাকে পিছনে ঠেলতে চাইছে, কিন্তু যেহেতু বোটের ভেলোসিটিটা বেশি সেহেতু বোটটা তাও এইদিকেই মুভ করছে, বাট ওভারঅল যে রেজাল্টেন্ট ভেলোসিটিটা সেটা কম হয়ে যাচ্ছে, সুতরাং রেজাল্টেন্ট ভেলোসিটি কি হয়ে যাচ্ছে? VB মাইনাস VR। 3 নম্বর সিনারিও এটা হতে পারে যে রিভারের জলটা যেদিকে মুভ করছে আর বোটটা যেদিকে মুভ করছে, এই দুটো ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। মানে ধরো নদীর জলটা এইভাবে মুভ করছে আর বোটটা এইভাবে মুভ করছে, এরকমও হতেই পারে, রাইট? সো এই ক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি কি হয়ে যাবে? এই ক্ষেত্রে রেজাল্টেন্ট ভেলোসিটি হয়ে যাবে √VB স্কোয়ার প্লাস VR স্কোয়ার। আমরা এই তিনটে ডিফারেন্ট সিনারিওস কেন ডিসকাস করলাম? কারণ নিউমেরিক্যালস যখন আমরা সলভ করব তখন প্রথমে আমাদের জেনে নিতে হবে যে আমাদের সিনারিওটা কি, তাকে অ্যাটলিস্ট ওই সিনারিওটা বুঝে আমরা রেজাল্টেন্ট ভেলোসিটিটাকে সব থেকে প্রথমে বার করে ফেলতে পারি। তাহলে বন্ধুরা, এই যে সিম্পল কনসেপ্টটা আমি এক্ষুনি ডিসকাস করলাম, এই কনসেপ্টটাতেই চেঞ্জেস হতে থাকবে বেসড অন তোমার নিউমেরিক্যাল প্রবলেমটা কি বলছে। যেমন ধরো একটা নৌকা আছে, সেই নৌকাটাকে, এখানে মাঝখানে একটা নদী, ঠিক এদিকে একটা নৌকা আছে, এই নৌকাটাকে এই পয়েন্ট P থেকে এই এক্স্যাক্টলি অপোজিট পয়েন্ট Q এ যেতে হবে, মানে এই নদীটাকে ক্রস করে পয়েন্ট P থেকে পয়েন্ট Q এ যেতে হবে। ঠিক, এবারে ধরে নাও যে নদীটা এই দিকে বইছে, তার মানে VR ভেলোসিটি অফ দ্য রিভার হচ্ছে এই ডিরেকশনে। ঠিক, এবারে তোমাকে যদি এক্স্যাক্টলি অপোজিট পয়েন্টে যেতে হয়, তুমি ভাবলে ঠিক আছে আমি এই পয়েন্টটা থেকে বেরোবো, সোজা একেবারে এক্স্যাক্ট অপোজিট পয়েন্টে পৌঁছে যাব, কিন্তু আসলে কি তা হবে? আসলে তা হবে না। তুমি বেরোলে তো এই পয়েন্টটা থেকে, কিন্তু যেহেতু নদী এইদিকে বইছে সেহেতু নদী তোমাকে হালকা হালকা একটু পুশ তো দেবে, যার জন্য তুমি হালকা হালকা একটু সরতে থাকবে এখান থেকে, আর তুমি এখান থেকে শুরু হয়ে এখানে না পৌঁছে তুমি এখান থেকে শুরু হয়ে এখানে পৌঁছে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? সুতরাং এই ধরনের সিচুয়েশনে তোমাকে কি ট্রিক নিতে হবে? তোমাকে এই ট্রিকটা ধরে চলতে হবে যে নদীটা যদি এই ডিরেকশনে মুভ করছে, তার মানে সামান্য নদীটা আমাকে এইদিকে পুশ করে দেবে। সুতরাং আমি যদি এক্স্যাক্ট এই পয়েন্ট কিউটাতে পৌঁছতে চাই, তাহলে P থেকে শুরু না করে আমি একটু এই সাইড থেকে, ধরো R থেকে শুরু করি, তাহলে হয়তো আমি এক্স্যাক্টলি P তে গিয়ে পৌঁছবো। লজিকটা বুঝতে পারছো তো লজিকটা কি চলছে? এই ধরনের লজিক অ্যাপ্লাই করে আমরা কিন্তু ম্যাথামেটিক্যালি এক্ষুনি যে তিনটে সিনারিও ডিসকাস করলাম এই সিনারিওগুলোকেই অ্যাপ্লাই করব। ঠিক, চলো একটা কোয়েশ্চেন দেখা যাক, তাহলে হয়তো কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। চলো বন্ধুরা, তাহলে একটা ছোট্ট এক্সাম্পল দেখে নেওয়া যাক। এটাও হচ্ছে আমাদের এই ওয়ান অফ দ্য পপুলার এক্সাম্পলস, যেটা কি না হচ্ছে রেনফল আমব্রেলা প্রবলেম বলতে পারো।
কোয়েশ্চেনটা বলছে রেন ইজ ফলিং ভার্টিক্যালি উইথ আ স্পিড অফ 35 মিটার পার সেকেন্ড, তার মানে এটা হয়ে গেল ভেলোসিটি অফ রেন। ঠিক, ওকে। আ উম্যান রাইডস আ বাইসাইকেল উইথ আ স্পিড অফ 12 মিটার পার সেকেন্ড, তার মানে এটা হয়ে গেল ভেলোসিটি অফ উইমেন। ইস্ট টু ওয়েস্ট ডিরেকশন, এখানে ডিরেকশন, এই ধরনের কোয়েশ্চেনে ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক, প্রথমে সিচুয়েশনটা বুঝে নিই। ধরে নাও এই দিকটা হলো ইস্ট, এদিকটা হলো ওয়েস্ট, এটা হলো নর্থ আর এটা হলো সাউথ। ঠিক, এই চারটে ডিরেকশন আগে আমরা বানিয়ে ফেলেছি যাতে আমাদের কোয়েশ্চেনটা আর একটু সিম্পলার হয়। ওকে, দেওয়া রয়েছে যে উইমেন যে আছে, যে লেডিটা বাইসাইকেলে যাচ্ছেন তিনি কোন ডিরেকশন থেকে যাচ্ছেন, ইস্ট টু ওয়েস্ট ডিরেকশন, তার মানে ইস্ট থেকে ওয়েস্ট ডিরেকশনের তরফে হচ্ছে ভেলোসিটি অফ দ্য উইমেন। যদি বৃষ্টির কথা বলি, মানে যেমন ধরো উইমেনটা এইভাবে সাইকেল চালাচ্ছেন, না এইভাবে অ্যাকচুয়ালি এইভাবে সাইকেল চালাচ্ছে আর ওপরে এইভাবে ভার্টিক্যালি বৃষ্টি পড়ছে, কিন্তু যেহেতু যদি মনে করো আমি সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকি এক জায়গায়, তাহলে বৃষ্টিটা এক্স্যাক্টলি ওপর থেকে পড়ছে, সুতরাং আমি ছাতাটা এইভাবে ধরবো আর তাহলেই আমি প্রোটেক্টেড থাকবো রেন থেকে। কিন্তু যখন আমি সাইকেলে অলরেডি চলছি, তার মানে কি এই যে হাওয়াটা আমার পিছন দিকে যাচ্ছে, রাইট, আর আমি যেহেতু এইভাবে চলছি, বৃষ্টির ছাদটা আমার ওপরে এরকম ভার্টিক্যালি ডাউন পড়ছে না, বৃষ্টির ছাদটা এরকম সাইড ওয়াইজ পড়বে। কেন? কারণ আমি এইভাবে মুভ করছি, রাইট। তার মানে ছাতাটাও আমাকে এরকম স্ট্রেট ধরলে চলবে না, ছাতাটা আমাকে এইভাবে ধরতে হবে একটা অ্যাঙ্গেলে। সেই অ্যাঙ্গেলটাই আমরা এখানে ক্যালকুলেট করতে চাইছি। সিচুয়েশনটা বোঝা গেল? ওকে, তার জন্য সব থেকে প্রথম স্টেপ কি হবে, যে এক তো আমার বাইসাইকেলের ভেলোসিটি আর রেনের ভেলোসিটি, এই দুটো ভেলোসিটির হেল্প নিয়ে আমরা রেজাল্টেন্ট ভেলোসিটিটা ক্যালকুলেট করে ফেলবো। ঠিক, এটা হচ্ছে উইমেনের ভেলোসিটি আর রেন হচ্ছে ডাউনওয়ার্ড, মানে ওপর থেকে নিচের দিকে রেন, দ্যাট মিনস ভি আর হচ্ছে এইদিকে। তাহলে আমি এই দুটোর রেজাল্টেন্ট কিভাবে বার করব? কিছুক্ষণ আগেই আমি তিনটে সিনারিও ডিসকাস করেছিলাম, তার মধ্যে থেকে থার্ড সিনারিও ছিল যে যদি দুটো ভেলোসিটি একে অপরের পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা রেজাল্টেন্ট ভেলোসিটি কিভাবে ক্যালকুলেট করে থাকি বলো তাড়াতাড়ি, রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস VW স্কোয়ার, এইভাবে ক্যালকুলেট করে থাকি। তার মানে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটির ডিরেকশনটা কিছুটা এই ধরনের হবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলো ক্যালকুলেট করা যাক। এটা হয়ে যাবে রুট ওভার 35 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা হয়ে যাবে 27 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল যে বৃষ্টির রেজাল্টেন্ট ভেলোসিটি। আমি যখন এইভাবে সাইকেল চালাচ্ছি, তো আমি এক্স্যাক্টলি কতটা ভেলোসিটি ফিল করব, রেজাল্টেন্ট নেট কতটা ভেলোসিটি আমি ফিল করব। এবারে কথা হচ্ছে ডিরেকশনের। ডিরেকশন আমাদেরকে কে দেবে? ট্যান থিটা। ঠিক আছে, এইবারে ধরে নাও যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক, তাহলে ট্যান থিটা আমাকে যদি ক্যালকুলেট করতে হয়, সিম্পল ট্রিগোনোমেট্রির হেল্প নিয়ে দেখো, পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট মিনস VW বাই VR, ট্যান থিটা হয়ে যাবে VW বাই VR। VW এর ভ্যালু হচ্ছে 12 আর VR এর ভ্যালু হচ্ছে 35, তার মানে থিটার ভ্যালু হয়ে যাবে ট্যান ইনভার্স 12 বাই 35, যেটা অ্যাপ্রক্সিমেটলি 19 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই যে থিটার ভ্যালুটা, এটা হচ্ছে 19 ডিগ্রি। ঠিক, এই 19 ডিগ্রিটা কি দেখাচ্ছে? 19 ডিগ্রিটা দেখাচ্ছে যে আমি যখন সাইকেলটা এইভাবে চালাচ্ছি, বৃষ্টিটা যদিও ভার্টিক্যালি পড়ছে, বাট আমি রেজাল্টেন্ট ভেলোসিটিটা ফিল করছি অ্যাট 19 ডিগ্রি। ঠিক, তার মানে যদি বৃষ্টিটা এইভাবে ফল করে, তাহলে ছাতাটা কি আমাকে এইভাবে ধরলে চলবে? মানে আমি ছাতার যে আমব্রেলার যে ওপরটা সেটা নিচের দিকে, তাহলে কি আমি বৃষ্টি থেকে বাঁচবো না। তার মানে বৃষ্টিটা যদি এইভাবে পড়ে, তাহলে ছাতাটা এইভাবে ধরতে হবে, ছাতাটা এইভাবে ধরতে হবে, রাইট। তার মানে এই ডায়াগ্রামটাতে বৃষ্টিটা যদি এইভাবে পড়ছে, তাহলে ছাতাটাকে এইভাবে ধরতে হবে, কারেক্ট। তার মানে ছাতার টপটা এইভাবে থাকতে হবে, কারেক্ট, বুঝতে পারলে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারেক্ট। তার মানে ছাতাটা আমাকে কিভাবে ধরতে হবে? অ্যাট 19 ডিগ্রি টুয়ার্ডস ইস্ট, মানে নর্থে, একবারে ওপরে নর্থ থেকে তো বৃষ্টি আছে, যদি একেবারে নর্থের দিকে ছাতাটা ধরি, তাহলে তো মানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে প্রোটেক্ট করবে, কিন্তু ধরো আমি ছাতাটা এইভাবে ধরে আছি আর এদিকে বৃষ্টিটা আমার উপরে এইভাবে পড়ছে, তাহলে তো আমি প্রোটেক্ট হব না রেন থেকে, তাই তো? তার মানে আমাকে আমব্রেলাটা কোন দিকে ধরতে হবে? 19 ডিগ্রি টুয়ার্ডস ইস্ট। কেন ইস্ট? কেন এই দিকটা ইস্ট? আমি নর্থে ধরছি না, নর্থ থেকে ইস্টের দিকে কতটা অ্যাঙ্গেলে ধরতে হবে? অ্যাট 19 ডিগ্রি। ঠিক আছে,
আমি আশা করছি যে এবারে এই ছবিটা আমি কিভাবে এঁকেছি সেটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো, তাহলে রিলেটিভ ভেলোসিটির যে কোনো প্রবলেম তোমরা মোটামুটি সলভ করে নিতে পারবে। এইবারে শুরু হচ্ছে আমাদের নেক্সট টপিক, যেটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক বোঝার জন্যও প্লাস এক্সাম পার্সপেক্টিভ থেকেও, আর সেটা হলো প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন কি হয় সেটা বোঝার আগে বুঝে নিতে হবে যে প্রজেক্টাইল এটা কি হয়। প্রজেক্টাইল মানে হচ্ছে কোনো একটা অবজেক্ট যেটাকে আমরা যদি থ্রো করি কিংবা প্রজেক্ট করি সেটা হাওয়াতে থাকে, রাইট? মানে তুমি সেই জিনিসটাকে ছুড়লে, যেমন এই বলটাকে আমি যেই ছুড়ে দিলাম তারপরে এই বলটা বেশ কিছুক্ষণ হাওয়াতে রয়েছে, তারপরে গিয়ে সে মাটিতে গিয়ে পড়ছে, এই ধরনের অবজেক্টকে আমরা বলে থাকি প্রজেক্টাইল। প্রজেক্টাইল মোশন মানে কি হচ্ছে, এই ধরনের যে মোশনটা, প্রজেক্টাইলরা যেই ধরনের মোশন আন্ডারগো করে তাকে আমরা বলে থাকি প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন যখনই আমরা ডিসকাস করি কিছু বেসিক অ্যাজাম্পশনস আমরা নিয়ে চলি। যেমন আমাদের প্রথম অ্যাজাম্পশন হয়ে থাকে যে এয়ার রেজিস্ট্যান্স ইজ জিরো, এয়ার আমাদেরকে কোনো রেজিস্ট্যান্স দিচ্ছে না, যেটা প্র্যাকটিক্যালি কারেক্ট নয়, কারণ এয়ার থেকেও কিছু না কিছু রেজিস্ট্যান্স ওই বলটা ফেস করছে, বাট আমরা ধরে চলি এয়ার রেজিস্ট্যান্স ইজ জিরো। সেকেন্ড অ্যাজাম্পশন আমাদের থাকে যে এই যে বলটা যে মুভ করছে, এই বলটা ভার্টিক্যালি মুভ করছে, দেখো মাটি থেকে এতটা উঁচুতে মুভ করছে, তার মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক্স অ্যাক্সিসের ভ্যালু চেঞ্জ হচ্ছে, এখান থেকে মুভ হওয়া শুরু হয়েছিল ওখানে পৌঁছে গেছে, রাইট? তার মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো অ্যালং এই এর মুভমেন্ট হচ্ছে। তো আমরা ধরে চলি যে ওয়াই অ্যাক্সিসের অ্যালং এ এর অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো, মানে এক্স অ্যাক্সিসের অ্যালং এ হরিজন্টাল ডিরেকশনে অ্যাক্সেলারেট করছে না, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে বা ওয়াই অ্যাক্সিসের অ্যালং এ এর অ্যাক্সেলারেশন হচ্ছে কত? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ জি। তার মানে কোনো অবজেক্ট যদি ওপর দিকে যাচ্ছে তাহলে তার অ্যাক্সেলারেশন হবে মাইনাস জি, কারণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সবসময় তোমাকে নিচের দিকে টানতে চায়। আর যদি কোনো অবজেক্ট ওপর থেকে নিচে আসছে তার মানে তার অ্যাক্সেলারেশন হয়ে যাবে কত? প্লাস জি। ঠিক আছে, এই তিনটে অ্যাজাম্পশন মনে রাখতে হবে। এয়ার রেজিস্ট্যান্স জিরো, হরিজন্টাল ডিরেকশনে অ্যাক্সেলারেশন জিরো, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে অ্যাক্সেলারেশন হলো জি। এবারে বেসড অন অবজেক্টটা ওপর থেকে নিচে যাচ্ছে না নিচে থেকে ওপরে যাচ্ছে, জি এর ভ্যালু প্লাস জি বা মাইনাস জি হয়ে থাকবে। ঠিক, তাহলে প্রজেক্টাইল জিনিসটা কি হয় বা প্রজেক্টাইল মোশনটা কি হয় তার একটু আইডিয়া তো পাওয়া গেছে। এইবারে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি দেখব। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এটা হচ্ছে, যেটা কিনা ইকুয়েশন অফ মোশন ফর আ প্রজেক্টাইল। প্রজেক্টাইলের আমরা মোশনের ইকুয়েশনগুলোকে লিখে ফেলবো, ঠিক আছে? ধরে নাও আমাদের কাছে একটা প্রজেক্টাইল আছে যেটাকে আমরা ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে থ্রো করেছি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য এক্স অ্যাক্সিস। মানে এটা ধরো আমাদের প্রজেক্টাইলটা ইনিশিয়ালি এটা ছিল অরিজিনে উইচ ইজ 0,0, এটাকে আমরা একটা থিটা অ্যাঙ্গেলে থ্রো করেছি উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি ইউ। ঠিক আছে, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি ইউ অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, যেহেতু এই ভেলোসিটির এক্স কম্পোনেন্ট হয়ে যাবে ইউ কস থিটা, এই ভেলোসিটিরই ওয়াই কম্পোনেন্ট হয়ে যাবে ইউ সাইন থিটা। এই সব জিনিসগুলো আমরা অলরেডি ভেক্টরসের চ্যাপ্টারটাতে কভার করেছি, ঠিক আছে? এইবারে এর আমরা দেখে নেব ইকুয়েশন অফ মোশন। সব থেকে প্রথমে আমরা কথা বলবো এই প্রজেক্টাইলটার অ্যাক্সেলারেশনের। অ্যাক্সেলারেশনকে আমরা কিভাবে লিখতে পারি? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। আমি আগেই বলেছিলাম যখনই আমরা প্রজেক্টাইলের ব্যাপারে কথা বলি আমরা অ্যাজিউম করে চলি যে এক্স অ্যাক্সিসের অ্যালং অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো, তার মানে এই কম্পোনেন্টটা জিরো। ওয়াই অ্যাক্সিসের অ্যালং অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই প্রজেক্টাইলটাকে আমরা ওপরে থ্রো করছি, মানে অবজেক্টটা ওপরে যাচ্ছে, সুতরাং অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়ে যাবে মাইনাস জি। এক্স্যাক্টলি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস জি জে ক্যাপ, সুতরাং অ্যাক্সেলারেশন হয়ে যাবে মাইনাস জি জে ক্যাপ। ঠিক, এটা হয়ে গেল অ্যাক্সেলারেশনের গল্প। এরপরে গল্প হবে ভেলোসিটির। যদি ভেলোসিটির কথা বলি তাহলে ইউ এক্স মানে ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস, সেটা হয়ে যাবে ইউ কস থিটা। সিমিলারলি ইউ ওয়াই অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেটা হয়ে যাবে ইউ সাইন থিটা। ঠিক আছে, এটা হয়ে গেল ভেলোসিটির গল্প। ওকে, কুল। এইবারে এর হেল্প নিয়ে আমরা ইকুয়েশনগুলোকে লিখব। ইকুয়েশনগুলো কোথা থেকে লিখব? এর আগেই আমরা কথা বলেছিলাম যে যখন কোনো একটা অবজেক্ট একটা প্লেনে মুভ করে সেটা হচ্ছে অ্যাজ ইফ সেই অবজেক্টটা এক্স অ্যাক্সিসের অ্যালংও মুভ করছে, ওয়াই অ্যাক্সিসের অ্যালংও মুভ করছে সাইমালটেনিয়াসলি, কারেক্ট? তো সেইখানেই আমরা ইকুয়েশনের কথা ডিসকাস করেছিলাম। যদি সবারই মনে পড়ে আর ইজ ইকুয়াল টু আর নট প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই জিনিসটা আমরা ডিসকাস করেছিলাম কিছুক্ষণ আগে। এর ভিত্তিতেই আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস ইউ এক্স টি
প্লাস হাফ ax টি স্কোয়ার। ঠিক, এক্স নটের ভ্যালু কি হবে? ইনিশিয়ালি এই প্রজেক্টাইলটাকে আমরা অরিজিন থেকে থ্রো করেছি, তার মানে এক্স নটের ভ্যালুও জিরো, ওয়াই নটের ভ্যালুও জিরো, সুতরাং এই এক্স নটের ভ্যালু হয়ে গেল জিরো। এ এক্স এর ভ্যালু জিরো, সুতরাং এই টার্মটাও জিরো হয়ে গেল। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? ইউ এক্সকে আমরা এখানে লিখেছি ইউ কস থিটা ইন্টু টি। এইটা হয়ে গেল আমাদের একটা ইকুয়েশন। ঠিক, এরপরে ওয়াই অ্যাক্সিসের কথা বলবো। ওয়াই উইল বি ইকুয়াল টু ওয়াই নট প্লাস ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। ঠিক আছে, এখানে ওয়াই নটের ভ্যালু জিরো হবে, কারণ এগেন অরিজিন থেকে মুভ করছে আমাদের ওই অবজেক্টটা। ইউ ওয়াই এর ভ্যালু হয়ে যাবে ইউ সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই এর জায়গায় কি হয়ে যাবে? মাইনাস জি, কারেক্ট? সুতরাং এটা হয়ে যাবে মাইনাস 1/2 জি টি স্কোয়ার। সুতরাং এই যে দুটো এক্সপ্রেশন এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা টি আর ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই দুটো হচ্ছে খুব সুপার ডুপার ইম্পর্ট্যান্ট, কারণ এই দুটো এক্সপ্রেশনই আমাদেরকে বলে দিচ্ছে যে একটা প্রজেক্টাইলের পজিশনটা কখন কখন কীরকম থাকছে। এক্স আর ওয়াই এর ভ্যালু তো আমাদেরকে বলে দিচ্ছে। যখন এক্স আর ওয়াই আমরা জানি তখন আমরা এদের ভেলোসিটি বার করতে পারি। ভি এক্স হয়ে যাবে ডিএক্স বাই ডিটি, কারেক্ট? ডিএক্স বাই ডিটি সেটা এখান থেকে যদি বার করি তাহলে সেটা হয়ে যাবে ইউ কস থিটা। সিমিলারলি ভি ওয়াই হয়ে যাবে ডিওয়াই বাই ডিটি, সেটা যদি এখান থেকে বার করি তো প্রথম টার্মটার ডেরিভেটিভ হয়ে যাবে ইউ সাইন থিটা, তার পরের টার্মটার ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস 1/2 জি ইন্টু 2t, দ্যাট মিনস মাইনাস 2g। ঠিক আছে, এইভাবে আমরা এই প্রজেক্টাইলটার ভেলোসিটিও বার করতে পারি অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস। বোঝা গেল? তার মানে এইখানে আমরা যে ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই দুটো ইকুয়েশন, এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা টি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এগুলো কিন্তু ফিঙ্গার টিপসে থাকা খুব জরুরি। ফিঙ্গার টিপসে থাকলে তবেই তোমরা আগের অ্যাডভান্সড প্রবলেমসগুলোকে সলভ করতে পারবে খুব ইজিলি। তাহলে বন্ধুরা, প্রজেক্টাইলের ইকুয়েশন অফ মোশন তো আমরা লিখে ফেলেছি। এবারে দেখতে হবে যে একটা প্রজেক্টাইলের পাথের নেচারটা কীরকম হয়, কীরকম ধরনের পাথ একটা প্রজেক্টাইল সাধারণত ফলো করে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। আর সেটা আমরা প্রজেক্টাইলের ইকুয়েশন অফ মোশন থেকেই দেখে নেব। ঠিক আছে, এক্ষুনি আমরা ইকুয়েশন অফ মোশন লিখেছিলাম এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি আর ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটাই হচ্ছে, এই দুটো হচ্ছে আমাদের যে কোনো একটা প্রজেক্টাইল মোশনের ইকুয়েশনস। ঠিক আছে, এখানে আমরা নেচার অফ পাথ জানতে পারছি যে প্রজেক্টাইলের পাথটা কী ধরনের হয়, একটা সার্কুলার পাথ হয় নাকি একটা লিনিয়ার পাথ হয়, কী ধরনের এক্স্যাক্টলি পাথ হয়। ঠিক আছে, তার জন্য আমরা এখানে একটুখানি ম্যাথমেটিক্স করব। যেমন এই যে প্রথম ইকুয়েশনটা, এখান থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু এক্স আপন ইউ কস থিটা। বেসিক্যালি আমরা কি করতে চাইছি, আমরা একটা সিঙ্গেল এরকম ইকুয়েশন লিখতে চাইছি যেটা এক্স আর ওয়াইকে রিলেট করে। তাহলে আমরা বুঝতে পারবো এক্স আর ওয়াই একে অপরের রিলেটিভে কিভাবে চেঞ্জ হচ্ছে, তবেই তো বুঝতে পারবো যে ওটা কী ধরনের একটা প্যাটার্ন ফর্ম করছে। ঠিক আছে, তো আমরা সেটাই এখানে করতে চাইছি। প্রথম ইকুয়েশনটাতে এক্স আছে, দ্বিতীয়টাতে ওয়াই আছে। আমাদের এমন একটা ইকুয়েশন চাই যেটাতে এক্স আর ওয়াই দুটোই আছে। তাই জন্যে আমরা টি এর ভ্যালুটাকে রিপ্লেস করব। প্রথম ইকুয়েশন থেকে আমরা টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা বার করলাম। টি এর এই ভ্যালুটা আমরা এই সেকেন্ড ইকুয়েশনটাতে পুট করব। সুতরাং আমাদের সেকেন্ড ইকুয়েশনটা কীরকম দাঁড়াবে? ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টি, টি এর জায়গায় আমরা লিখে দেবো এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। সেকেন্ড টার্মটা হচ্ছে মাইনাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ারের জায়গায় লিখে দেবো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এবারে আমরা একটা এরকম ইকুয়েশন পেলাম যেটাতে এক্স আর ওয়াই দুটোই আছে। ঠিক, এটাকে আমরা কি লিখতে পারি? ওয়াই ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটা হয়ে যাবে ট্যান থিটা। সুতরাং এটা হয়ে যাবে ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস, এটাকে আমরা লিখতে পারি জি ডিভাইডেড বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে,
তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পেলাম ফাইনালি। এবারে এই ইকুয়েশনটাকে যদি তোমরা খুব খেয়াল করে দেখো এটা কোন ইকুয়েশনের সঙ্গে রিজেম্বল করছে। ম্যাথামেটিক্সে যখন তোমরা আলাদা আলাদা কার্ভসের ব্যাপারে পড়বে, যেমন প্যারাবোলা, এলিপস, সার্কেল, তোমরা দেখবে এই প্রত্যেকটা শেপের একটা নিজস্ব ইকুয়েশন থাকে। ঠিক ঠিক সেরকমভাবে হতে পারে এখন অ্যাট প্রেজেন্ট যখন তোমরা এই চ্যাপ্টারটা পড়ছো তখন হয়তো ম্যাথামেটিক্সে তোমরা কোনিক সেকশনস বা এইসব টপিকগুলো পড়োনি, কিন্তু ফিউচারে তোমরা পড়বে, মানে এই 11-12তেই তোমরা পড়বে। ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখবে যে যখন ওয়াই আর এক্স এর রিলেশনশিপটা এই ধরনের হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, যেটা কিনা এখানে দেখো এখানে এ এর বদলে রয়েছে ট্যান থিটা আর বি এর বদলে রয়েছে g/2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আর এই ধরনের যে ইকুয়েশনটা হয় সেটা কোন শেপের হয়? সেটা হয় প্যারাবোলার ইকুয়েশন। সুতরাং ম্যাথামেটিক্যালি আমরা এটা প্রুভ করে ফেলেছি যে একটা প্রজেক্টাইল মোশনের যে পাথটা হয় সেই পাথটা একটা প্যারাবোলিক পাথ হয়। প্যারাবোলা এরকমই দেখতে হয় কিছুটা, এইখান থেকে তুমি অবজেক্টটা ছুড়ছো, অবজেক্টটা এরকমভাবে এসে পড়ছে, এটা দিস ইজ লাইক আ প্যারাবোলা। প্রজেক্টাইল মোশনকে যখন আমরা ডিটেলে স্টাডি করি তখন কিছু ইম্পর্টেন্ট টার্মস আমাদের নিশ্চয়ই জানা উচিত। প্রথম টার্ম হলো টাইম অফ ম্যাক্সিমাম হাইট। তার মানে আমরা অলরেডি দেখলাম যে একটা প্রজেক্টাইল মোশনের যে পাথটা হয় সেটা একটা প্যারাবোলার মতো হয়, তাই তো? তার মানে অবজেক্টটা এইভাবে মুভ করতে করতে একটা পয়েন্টে যায় যেটাতে যখন সে একেবারে ম্যাক্সিমাম হাইটে, তারপরে সে আবার ফেরত নিচে গ্রাউন্ডের দিকে আসতে থাকে। ঠিক আছে, তো টাইম অফ ম্যাক্সিমাম হাইট মানে এই ম্যাক্সিমাম হাইটটা পৌঁছুতে কতটা সময় লাগলো, দ্যাট ইজ টাইম অফ ম্যাক্সিমাম হাইট, যেটাকে আমরা টিএম দিয়ে ডিনোট করে থাকি। টাইম অফ ম্যাক্সিমাম হাইটটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের কনসেপ্ট বা আমাদের লজিকটা কি থাকে জেনারেলি, এই যে ম্যাক্সিমাম হাইটের যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে কি হয়, ভেলোসিটির যে ওয়াই কম্পোনেন্ট দ্যাট ইজ জিরো, কারণ এই পয়েন্টটাতে এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে তো ভেলোসিটি এই ডিরেকশনে, কিন্তু ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে এই পয়েন্টটাতে ভেলোসিটি হচ্ছে জিরো। তার মানে আমরা ভি ওয়াইকে জিরো পুট করে দিই আর সেইভাবে আমরা টিএম মানে টাইম অফ ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট করে ফেলি। এরপরে আমাদের নেক্সট টার্ম হলো ম্যাক্সিমাম হাইট। তার মানে এই যে ম্যাক্সিমাম হাইটটা, এই ম্যাক্সিমাম হাইটটা এক্স্যাক্টলি কত, কিভাবে বার করি আমরা? আন্দাজ করে দেখো, আমরা এই যে টিএম এটা আমরা জানি, যদি আমরা অলরেডি জানি যে কতটা টাইমে এই হাইটটা অ্যাচিভ হয়েছে, তাহলে আমরা ক্যালকুলেট করে নিতে পারি যে যখন ওয়াই এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম হাইট তখন টি এর ভ্যালু হচ্ছে টিএম, রাইট? মানে ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে যখন ওয়াই এর ভ্যালুটা ম্যাক্সিমাম, তার আগে দেখো ওয়াই এর ভ্যালু এই ম্যাক্সিমাম হাইটের থেকে তো কম, তারপরেও ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম হাইটের থেকে কম। সুতরাং ওয়াই এর ভ্যালু যখন ম্যাক্সিমাম হাইট তখন টি এর ভ্যালু হচ্ছে টিএম। এই লজিক দিয়ে আমরা একটা এক্সপ্রেশন ডিরাইভ করতে পারি টু আইডেন্টিফাই ম্যাক্সিমাম হাইট। 3 নম্বর হলো টাইম অফ ফ্লাইট। তার মানে হচ্ছে কতক্ষণের জন্যে এই অবজেক্টটা হাওয়াতে রয়েছে। তার মানে যে পয়েন্টটাতে তুমি প্রজেক্ট করেছো সেই পয়েন্টটা থেকে নিয়ে একেবারে গ্রাউন্ড পর্যন্ত আসা অবধির যে টাইমটা, সেটাকে আমরা বলে থাকি টাইম অফ ফ্লাইট। তারপরে 4 নম্বর টার্ম হলো হরিজন্টাল রেঞ্জ। রেঞ্জের মানে হচ্ছে যে হরিজন্টাল ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা এই প্রজেক্টাইলটা কভার করছে। মানে ধরো প্রজেক্টাইলটা এখান থেকে শুরু হয়ে ফেরত এইখানে এসে পড়লো, তার মানে হরিজন্টালি এ কতটা ডিস্টেন্স কভার করলো, সেই হরিজন্টাল ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি রেঞ্জ। হরিজন্টাল রেঞ্জের যখন একটা এক্সপ্রেশন আমরা ডিরাইভ করতে চাই তখন আমরা কোন লজিকটা লাগাই? আমরা এই লজিকটা লাগাই যে কতটা হরিজন্টাল ডিস্টেন্স কভার হয়েছে ইন টাইম অফ ফ্লাইট, মানে টোটাল টাইম অফ ফ্লাইট, যতক্ষণ এই মোশনটা চলেছে সেই ততটা টাইমে কতটা হরিজন্টাল ডিস্টেন্স কভার হয়েছে। এইভাবে আমরা ক্যালকুলেট করে ফেলি রেঞ্জ। ঠিক আছে, কিন্তু শুধু বলে দিলেই সেটা যথেষ্ট নয়। সুতরাং আমরা ম্যাথমেটিক্যালি এই 4টে জিনিসেরই এক্সপ্রেশন ডিরাইভ করে দেখব। আর এটাও বলে দিই যে এই 4টেরই ফর্মুলা কিন্তু তোমাদের ফিঙ্গার টিপসে রাখতে হবে যাতে তোমরা নিউমেরিক্যালস খুব তাড়াতাড়ি সলভ করতে পারো। তাহলে চলো বন্ধুরা, সব থেকে প্রথমে আমরা একটা এক্সপ্রেশন ডিরাইভ করে ফেলি ফর টাইম অফ ম্যাক্সিমাম হাইট, যেটাকে আমরা টিএম দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, যে লজিকটা আমি আগেও বলেছিলাম, টাইম অফ ম্যাক্সিমাম হাইট মানে প্রজেক্টাইলটা যখন একদম টপমোস্ট পয়েন্টে তখন তার ভেলোসিটির যেটা ওয়াই কম্পোনেন্ট মানে ভি ওয়াই, সেটা কি হয়ে যাবে ম্যাক্সিমাম হাইটে, সেটা হয়ে যাবে জিরো।
তার মানে প্রথমে তো ভি ওয়াই এর ভ্যালুটা বার করা যাক। কি করে বার করব? ইকুয়েশন থেকে। ভি ওয়াই মানে হচ্ছে ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস, তার মানে এটা কার ওপর ডিপেন্ডেন্ট হবে? ওয়াই এর ওপর, ডি ওয়াই বাই ডিটি টাই হবে, কারেক্ট? তাহলে ওয়াই এর এক্সপ্রেশনটা লিখে ফেলি। ওয়াই কি হয়? ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি ভি ওয়াই হয়ে যাবে ডি ওয়াই বাই ডিটি, আর ডি ওয়াই বাই ডিটিকে আমরা কি লিখতে পারি এখানে? এটা হয়ে যাবে ইউ সাইন থিটা মাইনাস, এই দিকটা যদি ডেরিভেটিভ বার করো তাহলে হাফ ইন্টু টু জিটি, টু টু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এক্ষুনি আমি কি বললাম? যখন আমি ম্যাক্সিমাম হাইটের কথা বলছি তখন ভি ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 0। তার মানে ভি ওয়াই এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এখানে যে আমি টিটার কথা বলছি সেই টিটা অ্যাকচুয়ালি হয়ে যাবে টিএম, তার মানে টাইম অফ ম্যাক্সিমাম হাইট। তাহলে এখান থেকে আমি বের করে নিতে পারছি যে টিএম এর ভ্যালু হয়ে যাবে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এইটা হয়ে যাবে আমাদের এক্সপ্রেশন ফর টাইম অফ ম্যাক্সিমাম হাইট। তার মানে এই শুরুর পয়েন্টটা থেকে এই ম্যাক্সিমাম হাইটের পয়েন্টটা অবধি যেতে যে সময়টা লেগেছে সেই সময়টা হচ্ছে টিএম, আর সেই সময়টার এক্সপ্রেশন হচ্ছে ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, ঠিক? এইবারে আমরা বার করব নেক্সট এক্সপ্রেশন উইচ ইজ ফর ম্যাক্সিমাম হাইট, যে এই যে ম্যাক্সিমাম হাইটটা, এই যে এইচটা, এই এইচ এর এক্সপ্রেশনটা কি? ম্যাক্সিমাম হাইট মানে দেখো এটা ওয়াই অ্যাক্সিসের অ্যালং এর ওয়াই এর যেটা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, তার মানে আমরা এই ইকুয়েশনটাতে ফেরত চলে যাব। ওয়াই এর সেই ভ্যালুটা যখন টি এর ভ্যালু হচ্ছে টিএম, তাই তো? মানে ওয়াই এর সেই ভ্যালুটা যখন টাইম হচ্ছে কত? টাইম অফ ম্যাক্সিমাম হাইট, যতটা টাইম ম্যাক্সিমাম হাইট অবধি যেতে লেগেছে ততটা টাইমে ওয়াই এর যে ভ্যালুটা সেটাই তো ম্যাক্সিমাম হাইট। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে ইউ সাইন থিটা ইন্টু টিএম মাইনাস হাফ জি টিএম স্কোয়ার। এবারে এখানে আমরা কি করব? এই টিএম এর বদলে এই এক্সপ্রেশনটা পুট করে দেবো, তাহলে এটা হয়ে যাবে ইউ সাইন থিটা ইন্টু টিএম এর জায়গায় পুট করে দেবো ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি মাইনাস হাফ জি টিএম স্কোয়ার, দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার। এই জিটা এখানের একটা জি ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং এটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা divided by g minus half u square sin square theta divided by g। সুতরাং এইটা যদি আমরা ফার্দার দেখি তো আমরা বলতে পারি y is equal to 1 minus 1 by 2, that is yu square sin square theta divided by 2g। এই ওয়াইটা বেসিক্যালি কি? ওয়াইটা হচ্ছে এইচ, দ্যাট ইজ ম্যাক্সিমাম হাইট। সুতরাং ম্যাক্সিমাম হাইট হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আগেও বলেছি আবারও বলছি এই এক্সপ্রেশনগুলো একে অপরের খুব সিমিলার, বাট আই উড স্টিল রেকমেন্ড যে যখন তোমরা এগুলো বুঝছো তখনই সাথে সাথে লিখতে থাকো আর এগুলোকে বারবার প্র্যাকটিস করো, কারণ যদি এগুলো হ্যান্ডি মনে থাকে না, ডিরাইভ করাটাও খুব একটা ডিফিকাল্ট নয়, কিন্তু পরীক্ষার সময় এত বেশি সময় থাকে না। তাই যদি এগুলো মুখস্থ থাকে বা ফিঙ্গার টিপসে থাকে তাহলে তোমরা খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন্সগুলো সলভ করতে পারবে। এবারে আমরা পৌঁছে গেছি এর পরের টার্ম, যেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, যেটাকে আমরা জেনারেলি টিএফ দিয়ে ডিনোট করে থাকি। টাইম অফ ফ্লাইট মানে এই শুরুর পয়েন্টটা থেকে নিয়ে এই লাস্টের পয়েন্টটা অবধি কতক্ষণ টাইমের জন্যে এই প্রজেক্টাইলটা হাওয়াতে ছিল, সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। ঠিক, টাইম অফ ফ্লাইট আমরা কিভাবে বার করতে পারি একটু ভেবে দেখো। একটা জিনিস লক্ষ্য করো, শুরুতে যখন এটা স্টার্ট হয়েছিল তখন এটা অরিজিন থেকে শুরু হয়েছিল, লাস্টে যখন এটা গিয়ে পৌঁছচ্ছে তখন এটা একটা এক্স কমা জিরোতে পৌঁছচ্ছে, মানে এক্স এর ভ্যালুটা জিরো তো নয় কিন্তু ওয়াই এর ভ্যালুটা জিরো। তার মানে যখন এই পুরো জার্নিটা কভার হয়ে যাচ্ছে তখন আবার ওয়াই এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে এখানে আমরা কি করব? ওয়াই এর এক্সপ্রেশনটা লিখবো উইচ ইজ ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর আমরা বলবো যে টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে যে পুরো টাইম যতক্ষণ এটা ফ্লাই করছিল, আর এই পুরো টাইম অফ ফ্লাইটের পরে গিয়ে আমার ওয়াই এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে, কারণ এটা ফেরত গ্রাউন্ডে এসে পড়ে যাচ্ছে,
তাই তো? তার মানে এই ওয়াইটাকে যদি আমি 0 করে দিই তাহলে আমার এই ইকুয়েশনটা কীরকম হয়ে যাবে, ইউ সাইন থিটা টি ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এই টিটা আর এখান থেকে একটা টি ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং এইখান থেকে আমি বলতে পারি, আর এই যে টিটা বেঁচে যাবে এই টিটাই হচ্ছে আমাদের টাইম অফ ফ্লাইট, সুতরাং এই টি এফটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটা হয়ে যাবে আমাদের এক্সপ্রেশন ফর টাইম অফ ফ্লাইট। এরপরে আমাদের লাস্ট টার্ম উইচ ইজ হরিজন্টাল রেঞ্জ। তার মানে এই যে এই প্রথম পয়েন্টটা থেকে লাস্ট পয়েন্টটা অবধি হরিজন্টালি কতটা ডিস্টেন্স কভার হয়েছে সেটা হচ্ছে হরিজন্টাল রেঞ্জ, যেটাকে অনেক সময় ক্যাপিটাল আর দিয়ে ডিনোটও করা হয়ে থাকে। তার মানে হচ্ছে এটা লজিক্যালি ভাবতে গেলে এই ডিস্টেন্সটা আমরা কতক্ষণে কভার করছি, টাইম অফ ফ্লাইটে। যতক্ষণ টাইম অফ ফ্লাইট সেই টাইমটাতে কতটা হরিজন্টাল ডিস্টেন্স কভার হচ্ছে। যেহেতু এখানে আমরা হরিজন্টাল ডিস্টেন্সে ফোকাস করছি সেহেতু আমরা এখানে এক্সের ইকুয়েশনটা লিখব, এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি, আর এই টিটা কি টি হবে, টি এফ, দ্যাট ইজ টাইম অফ ফ্লাইট। সুতরাং এটা হয়ে যাবে ইউ কস থিটা ইন্টু টাইম অফ ফ্লাইটের এক্সপ্রেশনটা হচ্ছে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। সুতরাং এটাকে যদি সলভ করি তো এটা হয়ে যাবে 2 সাইন থিটা কস থিটা ইন্টু ইউ স্কোয়ার বাই জি। 2 সাইন থিটা কস থিটাকে আমরা ট্রিগোনোমেট্রিতে কি লিখতে পারি, সাইন 2 থিটা, সুতরাং এটা হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। আর এটা কার ভ্যালু, এক্স মানে রেঞ্জের ভ্যালু উইচ ইজ ক্যাপিটাল আর। সুতরাং রেঞ্জের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ঠিক, এবারে ছোট ছোট কনসেপ্টস যেগুলো এদের সঙ্গে লিঙ্কড থাকে, যেমন ধরো রেঞ্জ ম্যাক্সিমাম কখন হবে। এবার দেখো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, রেঞ্জের ভ্যালুটা দেখেই বুঝতে পারছো এখান থেকে যদি দেখো রেঞ্জ ম্যাক্সিমাম তখন হবে যখন সাইন 2 থিটার ভ্যালু হয়ে যাবে 1। সাইন যে কোনো সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু তো 1ই হতে পারে, যখন সাইন 2 থিটার ভ্যালু 1 হবে তখনই তোমার রেঞ্জ ম্যাক্সিমাম হবে। সাইন 2 থিটার ভ্যালু 1 কখন হবে, যখন 2 থিটা ইজ 90 ডিগ্রি, দ্যাট মিন্স যখন থিটা ইজ 45 ডিগ্রি। তার মানে যখন তুমি কোনো একটা অবজেক্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করবে তখন তুমি যে রেঞ্জটা পাবে সেটাই হবে ম্যাক্সিমাম রেঞ্জ। অনেক সময় এর উপরে ভিত্তি করে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয়, তাই জন্য এইগুলো এখানে তো আমি শুধু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো বললাম, কিন্তু এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো থেকেও ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন্স আসতে পারে। তাহলে বন্ধুরা এখানে দেখে নেবো আমরা আরও একটা কোয়েশ্চেনটা বলছে আ ক্রিকেটার ক্যান থ্রো আ বল টু আ ম্যাক্সিমাম হরিজন্টাল ডিস্টেন্স অফ 100 মিটার্স। কোয়েশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে হবে, মানে একজন ক্রিকেটার একটা বলকে থ্রো করতে পারে কতটা ম্যাক্সিমাম হরিজন্টাল ডিস্টেন্সে, 100 মিটার। তার মানে এই যে হরিজন্টাল ডিস্টেন্সটার আমরা কথা বলছি এটা কি, এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, দ্যাট মিন্স লিখেই ফেলি চলো, রেঞ্জের এক্সপ্রেশন হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ঠিক, আচ্ছা এখানে দেওয়া আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম হরিজন্টাল ডিস্টেন্স মানে ম্যাক্সিমাম রেঞ্জ। রেঞ্জ ম্যাক্সিমাম কখন হবে, রেঞ্জ ম্যাক্সিমাম তখন হবে যখন সাইন 2 থিটার ভ্যালু হবে 1, দ্যাট মিন্স রেঞ্জ ম্যাক্সিমামের ভ্যালু হয়ে যাবে ইউ স্কোয়ার বাই জি, যেটা এখানে দেওয়া আছে অ্যাজ 100 মিটার্স। তার মানে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 জি। ঠিক, এই ইনফরমেশনটা আমরা পেলাম এই প্রথম সেন্টেন্সটা পড়ে। এবারে কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে হাউ মাচ হাই অ্যাবভ দ্য গ্রাউন্ড ক্যান দ্য ক্রিকেটার থ্রো দ্য সেম বল। এবারে ক্রিকেটার ওই বলটাকেই গ্রাউন্ডের কতটা ম্যাক্সিমাম হাইটে থ্রো করতে পারে, তার মানে গ্রাউন্ড থেকে কতটা ম্যাক্সিমাম হাইটে, তার মানে এখানে আমি ম্যাক্সিমাম হাইটের কথা বলছি, তাই তো। ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশন কি হয়, আমরা জানি ম্যাক্সিমাম হাইট হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে,
এটা আমাদের জানা আছে। এবারে দেখো এইখান থেকে যদি তোমরা খেয়াল করো ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 100g, সুতরাং ইউ স্কোয়ারের বদলে তুমি 100g লিখে ফেলো, নিচেও g আছে আর এখানে সাইন স্কোয়ার থিটা আছে। কেউ বলতে পারবে সাইন স্কোয়ার থিটার ভ্যালুটা কি হবে? যেহেতু রেঞ্জ এখানে ম্যাক্সিমাম, সুতরাং এই ক্ষেত্রে সাইন 2 থিটার ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিনস থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার থিটা এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে 100 ইন্টু 1/√2 এর হোল স্কোয়ার উইচ ইজ ইকুয়াল টু 50 মিটার্স। আর এই 50 মিটার্সটাই হয়ে যাবে আমাদের ফাইনাল আনসার। তাহলে বন্ধুরা এই ভিডিওর বা এই চ্যাপ্টারের লাস্ট টপিক হলো ইউনিফর্ম সার্কুলার মোশন। নামটা থেকেই বোঝা যাচ্ছে সার্কুলার মোশন, তার মানে যখন একটা অবজেক্ট একটা সার্কুলার পাথে মুভ করে উইথ আ কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড মানে হলো কি? কনস্ট্যান্ট স্পিডের মানে হলো যে স্পিডের ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে না। তখনই তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, তার মানে কি এর অ্যাক্সেলারেশন 0 হবে? No, not at all. Acceleration কি হয়? Acceleration is dependent on velocity, change in velocity with time. আমি বলেছি এই অবজেক্টের স্পিডটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু এর ডিরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সুতরাং এর ভেলোসিটিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সুতরাং এর একটা অ্যাক্সেলারেশন থাকবে। ঠিক আছে, এইবারে যখন কোনো একটা অবজেক্ট এই রকমভাবে একটা সার্কুলার মোশনে থাকে বা একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে থাকে, যেহেতু এর স্পিড কনস্ট্যান্ট সেহেতু এই মোশনটাকে আমরা অনেক সময় বলে থাকি ইউনিফর্ম সার্কুলার মোশন। এই ক্ষেত্রে এর ভেলোসিটির ডিরেকশন আমরা কিভাবে বার করি? যে পয়েন্টে তুমি ভেলোসিটি বার করতে চাইছো সেই পয়েন্টে ভেলোসিটি সবসময় ইজ অ্যালং দ্য ট্যানজেন্ট, তার মানে ভেলোসিটির ডিরেকশনটা হচ্ছে ট্যানজেনশিয়াল। অন্যদিকে অ্যাক্সেলারেশনের কথা যদি আমরা বলি, অ্যাক্সেলারেশনটা সবসময় অ্যাক্ট করছে টুয়ার্ডস দ্য সেন্টার, আর সেই জন্য এই ধরনের অ্যাক্সেলারেশনকে আমরা বলে থাকি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল এই কথাটার মানে হলো সেন্টার সিকিং, মানে এমন একটা অ্যাক্সেলারেশন যেটা সবসময় সেন্টারের দিকে যেতে চাইছে। তাই জন্য এখানে আমি আগেও বলেছি অ্যাক্সেলারেশনের ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার, তাই জন্য এই অ্যাক্সেলারেশনটাকে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বলা হয়, যেটাকে আমরা সাধারণত ডিনোট করে থাকি AC দিয়ে। ঠিক, এবারে এর যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের কথা বলা হয় তাহলে AC ইজ ইকুয়াল টু v²/r, যেখানে r হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস আর v হচ্ছে লিনিয়ার ভেলোসিটি যেটা দিয়ে এই পার্টিকেলটা মুভ করছে। ঠিক, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের এই এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখবে আগে গিয়েও অনেক জায়গায় ইউজ হতে থাকে। কিন্তু এর মানে এই নয় যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনকে আমরা শুধুমাত্র লিনিয়ার ভেলোসিটি বা রেডিয়াসের টার্মসেই ডিফাইন করতে পারি। এই জিনিসটাকে, এই পুরো সার্কুলার মোশনটাকে বোঝার আরও একটা ওয়ে হতে পারে, আর সেটা হচ্ছে কোন ওয়ে? সেটা হচ্ছে ইন টার্মস অফ থিটা, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। যখন কোনো একটা অবজেক্ট সার্কুলার পাথে মুভ করছে তখন কিন্তু সেই অবজেক্টটা সেন্টারের সঙ্গে যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে সেই অ্যাঙ্গেল থিটাটাও চেঞ্জ হচ্ছে, রাইট? আর সেখানেই চলে আসে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট, তার সঙ্গেই রিলেটেড হয়ে যায় অ্যাঙ্গুলার ভেলোসিটির কনসেপ্ট, আর সেখান থেকে আবার আমরা কথা বলতে পারি অ্যাবাউট অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে চলো এই পয়েন্ট অফ ভিউটাও একবার চট করে দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা এটা তো তোমরা বুঝেই গেছো যে যখন একটা অবজেক্ট একটা সার্কুলার পাথে মুভ করে তখন অবভিয়াসলি সে যে অ্যাঙ্গেলটা মাঝখানে বানাচ্ছে সেন্টারে সেটা চেঞ্জ হতে থাকে, তার মানে থিটার ভ্যালুটা চেঞ্জ হতে থাকে। যেহেতু থিটার ভ্যালুটা চেঞ্জ হতে থাকে, থিটার ভ্যালুটা সময়ের সাথে সাথে, টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকেই আমরা বলে থাকি অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে সাধারণত আমরা ডিনোট করে থাকি উইথ ওমেগা, আর ম্যাথামেটিক্যালি আমরা এটাকে ডিফাইন করি অ্যাজ ওমেগা ইজ ইকুয়াল টু d(θ/dt), তার মানে থিটার টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ করছে সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাহলে বন্ধুরা এখানে একটা খুব বেসিক কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্টকে আমরা বুঝে নেব। এক্ষুনি আমি কি বললাম, একটা অবজেক্ট ধরে নাও সার্কুলার মোশনে এই পয়েন্ট P1টা থেকে পয়েন্ট P2তে মুভ করছে, মানে এটা এরকম গোলই ঘুরছে। ধরে নাও এখনের জন্য আমরা বলে দিলাম P1 থেকে P2 যাচ্ছে। যখন এই P1 থেকে P2 যাচ্ছে তখন সে একটা অ্যাঙ্গেলও কভার করছে, লেটাস সে সেই অ্যাঙ্গেলটা হলো ডেল্টা থিটা, ঠিক, যেটা কিনা আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলে থাকি। সুতরাং এর অ্যাঙ্গুলার ভেলোসিটির যদি আমি কথা বলি তাহলে সেটাকে আমি লিখতে পারি Δθ/Δt, তার মানে Δt টাইমে এ কতটা অ্যাঙ্গেল কভার করছে সেটা হয়ে যাবে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক,
ওকে, এইবারে এটাকে যদি আমি একটু অন্যভাবে ভাবি যে যখন এই পয়েন্ট P1 থেকে P2 যাচ্ছে তখন লেটাস সে ডিসপ্লেসমেন্ট কভার করছে ডেল্টা এস, মানে এখানে যে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি কভার হচ্ছে দ্যাট ইজ ডেল্টা এস। ঠিক, সুতরাং আমি এইভাবে বলতে পারি যে লিনিয়ার ভেলোসিটির যেভাবে আমরা ডিফাইন করি সেটার অ্যাকর্ডিং আমি বলতে পারি এটা হয়ে যাবে ডেল্টা এস ডিভাইডেড বাই ডেল্টা টি। ঠিক, এইবারে আমরা কি করতে চাইছি, এই ভি আর ওমেগা মানে লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি এই দুটোকে যদি আমি কানেক্ট করতে চাই তাহলে আমাকে ডেল্টা এস আর ডেল্টা থিটা এই দুটোর মাঝখানে একটা কানেক্ট বার করতে হবে। এবারে দেখো এই দুটোর মাঝখানে আমি কিভাবে কানেক্ট বার করতে পারি, এবারে পুরো ফোকাস করো এই ফটোটার উপরে। এখানে এইটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা ডেল্টা থিটা, এই সার্কেলটার ওপরে এই ডেল্টা এসটা হচ্ছে একটা আর্ক লেন্থ, আর আমরা ধরে নিচ্ছি যে এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে আর। ঠিক, সিম্পল জিওমেট্রিতে আমরা যা পড়েছি সেই ভিত্তিতে আমরা এটা বলতেই পারি যে এই যে আর্ক লেন্থ আর এই যে অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার এদের রিলেশনশিপটা কীরকম হবে, এদের রিলেশনশিপটা কিছুটা এরকম হবে, ডেল্টা এস ইজ ইকুয়াল টু আর ডেল্টা থিটা, মানে আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার। এটা আমরা জানি, এটা আমরা বেসিক ম্যাথামেটিক্স থেকেই জানি। সুতরাং ডেল্টা এস আর ডেল্টা থিটার মাঝখানে আমরা এই রিলেশনটা জানি। এইবারে এই রিলেশনটার হেল্প নিয়ে আমরা এখানে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ডেল্টা এস এর বদলে আমরা লিখতে পারি আর ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি। ঠিক আছে, এইবারে ডেল্টা থিটা বাই ডেল্টা টি এটাকে আমরা কি লিখতে পারি, ওমেগা। সুতরাং এটাকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। তার মানে লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মাঝখানের এটা একটা রিলেশনশিপ, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, অ্যান্ড দিস এগেন ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপ, তাই এটাকে ভুলে গেলে তো একেবারেই চলবে না। এইবারে এর ভিত্তিতেই আমরা কথা বলবো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের। একটু আগেই আমি বলেছিলাম সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হচ্ছে ভি স্কোয়ার আপন আর, যেখানে আর ইজ দ্য রেডিয়াস। ঠিক, ভি এর বদলে আমি লিখতে পারি আর ওমেগা, সুতরাং ভি স্কোয়ারের বদলে লিখতে পারি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর আর ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং অ্যাক্সেলারেশনকে আমি লিখতে পারি আর ওমেগা স্কোয়ার। দ্যাট মিন্স সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ইজ আর ওমেগা স্কোয়ার। ঠিক, সুতরাং সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনকে তুমি লিনিয়ার ভেলোসিটি ভি স্কোয়ার বাই আর এর ফর্মে লেখো কিংবা অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ওমেগা স্কোয়ারের ফর্মে লেখো, একই ব্যাপার। ঠিক আছে, সুতরাং তাই জন্য আমি বললাম যে এই যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা এটাকে দেখার দুটো ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি এই পার্সপেক্টিভ থেকে, আর একটা হচ্ছে আমাদের এই লিনিয়ার ভেলোসিটির পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। এই কানেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কানেক্টটার হেল্প নিয়েও অনেক প্রবলেমস তুমি সলভ করতে পারবে। ইনফ্যাক্ট আগে যখন আমরা আরও হাইয়ার ফিজিক্স পড়বো তখনও তোমরা দেখবে এই ছোট্ট ছোট বেসিক রিলেশনগুলো আগেও কিন্তু খুব কাজে লাগে। তাহলে বন্ধুরা এভাবে চলে এসেছি আমরা এই ভিডিওর একেবারে শেষের দিকে, আর আমি আশা করছি যে মোশন ইন আ প্লেনের কনসেপ্ট নিশ্চয়ই হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু শুধু এই ভিডিওটা দেখলেই হবে না, এরপরে তোমাদের নিজের থেকে কিছু কোয়েশ্চেন্স কিছু নিউমেরিক্যালস প্র্যাকটিস করে নিতে হবে যাতে তোমাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যায়। আর আমি খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিও তোমাদের সবারই জন্য নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সাবধানে থেকো, আনন্দে থেকো, খুব মজায় থেকো। টেক কেয়ার, বাই বাই।